লাল আলোয় মোড়ানো কলকাতার এক ঝলমলে গলি, যেখানে মানুষের আনাগোনা চলে নিজেদের শারীরিক চাহিদা মেটানোর জন্য। কিন্তু সেই রঙিন জগৎটা একদিন হঠাৎ ফ্যাকাশে হয়ে ওঠে। 3 মাসের প্রেগনেন্ট অবস্থায় সুইসাইড করে সেখানে কাজ করা এক সুন্দরী মেয়ে। তবে ইনভেস্টিগেশন করতে গিয়ে পুলিশ জানতে পারে এটা সুইসাইড নয়, বরং খুন। আর সেই খুনের সূত্র ধরে পুরো কলকাতায় শুরু হয় একের পর এক সিরিয়াল মার্ডার। অনেক চেষ্টার পরেও পুলিশ এই কেসের কোনো কুলকিনারা করতে পারছিল না। তাদের সামনে প্রশ্ন অনেক, কিন্তু উত্তর একটাও নেই। রেড লাইট এরিয়ার একটা মেয়েকে কেউ কেন মারতে চাইবে, আর তার খুনের সাথে সিরিয়াল মার্ডারেরই বা কি কানেকশন আছে? পুলিশ কি পারবে এই সিরিয়াল মার্ডারের রহস্যভেদ করতে? বলছিলাম 2020 সালে মুক্তিপ্রাপ্ত ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ লালবাজারের কথা, যার প্রত্যেকটা মুহূর্তে থাকা টুইস্ট আর সাসপেন্স আপনার মাথা ঘুরিয়ে দেবে। তাই চলুন এখন আর কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। সিরিজের শুরুতে দেখানো হয় রাতের বেলা লালবাজার হোমিসাইডের এসি সুরঞ্জন সেন তার পুলিশ ফোর্স নিয়ে একটা জায়গায় যাচ্ছিল। তখনই তার গাড়ির সামনে একটা বম ব্লাস্ট হয়। সুরঞ্জন গাড়ি থেকে নামলে তখন তার ফোনে একটা কল আসে, যেখানে একটা লোক তাকে বলে, এইবার তুই বেঁচে গেছিস, এবার গিয়ে আবিদাকে বাঁচিয়ে নে। সুরঞ্জন সামনে আবিদাকে আগুনে পুড়তে দেখে। সুরঞ্জন তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে তাকে বাঁচাতে পারে না। এরপর সিন এখানেই কাট হয়। পরের সিনে আমরা সুরঞ্জনকে তার লিভ ইন গার্লফ্রেন্ড মায়ার সঙ্গে দেখতে পাই। আর তারপরের সিনে আমরা একটা হোটেলের রুমে রুবি নামের একটা মেয়ের সঙ্গে ইন্টিমেট হতে দেখি। কিন্তু লোকটা কে তার মুখ দেখানো হয় না। মেয়েটা বলে সে 3 মাসের প্রেগনেন্ট, আর বাচ্চাটা ওই লোকের। এটা শুনে ওই লোকটা রুবিকে শ্বাসরোধ করে মেরে ফেলে। এরপর আমরা আরো একটা লোককে দেখতে পাই যে একটা মানুষের পেট কেটে তার অন্ত্র বের করে একটা ব্যাগে ভরে পুকুরের ভেতর ফেলে দেয়। সেখানে ওই লোকটার চেহারা দেখানো হয় না। পরদিন সকালে পুকুর থেকে একটা ছেলে ওই ব্যাগটা কুড়িয়ে পায়। ভেতরে মানুষের অন্ত্র দেখে আশেপাশের লোক জড়ো হয়। সুরঞ্জনকে এই খবরটা জানানো হয়। সুরঞ্জন এই ব্যাপারে ফোনে একজন ওসির সঙ্গে কথা বলছিল। তখন তার গার্লফ্রেন্ড মায়া সেখানে আসে। সে সুরঞ্জনের কথা মন দিয়ে শোনে। সুরঞ্জন বেরিয়ে গেলে মায়া ফোনে কাউকে সুরঞ্জনের এই ঘটনা বলে। মায়া একজন নিউজ রিপোর্টার ছিল। সে শহরে ঘটা যে কোনো ঘটনা নিয়ে রিপোর্ট বানাতো। এই জন্য সুরঞ্জনের কথাও সে মন দিয়ে শুনছিল। এরপর রেড লাইট এরিয়ার সিন দেখানো হয়, যেখানে বাকি ওয়ার্কাররা রুমের ভেতরে রুবির ঝুলন্ত লাশ দেখতে পায়। তাদের লিডার শাবানা এসব দেখে অনেক চিৎকার করতে থাকে। ডক্টর ভাবে এটা সুইসাইড কেস, তাই সে ডেথ সার্টিফিকেট দিতে চায় না। কিন্তু শাবানা তাকে অনেক টাকা দিয়ে তার থেকে ডেথ সার্টিফিকেট নিয়ে নেয়। এদিকে সুরঞ্জন ওই লেক এরিয়াতে ওই ব্যাগটা দেখতে যায়। সেই সাথে ওই ছেলেটাকেও জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। এরপর আমরা হরিপদ নামের একটা লোককে দেখতে পাই। লোকটা এক দোকানে গিয়ে বলে যে আজ তার মায়ের জন্মদিন, তাই ক্ষীর বানাবে। এই জন্য সে ওই দোকান থেকে সব জিনিসপত্র কিনে নিয়ে যায়। এরপর ওয়ার্ডগঞ্জ পিএস এর সিন দেখানো হয়, যেখানে এসি গৌরব ওসি সাবিরকে বলে, এই এরিয়ার অবস্থা ভালো না, একটু সাবধানে থাকবেন। গৌরব সাবিরকে বলে, এসআই মনসুর কোথায় থাকে, তাকে তো দেখতে পাচ্ছি না। সাবির বলে সে বাজারে আছে। এরপর বাজারে মনসুরকে দেখানো হয়। মনসুর বাজারে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। এদিকে সুরঞ্জন একটা জায়গায় কাউকে ধরার জন্য যায়। তখন সেখানে কিছু লোক গাড়ি নিয়ে আসে। তারা সুরঞ্জনকে দেখে গাড়ি ঘুরিয়ে নিয়ে পালিয়ে যায়। সুরঞ্জন তাদের গাড়ির নাম্বার নোট করে নেয়। এরপর আমাদেরকে লালবাজার হোমিসাইড ডিপার্টমেন্টের সিন দেখানো হয়। সেখানে আমরা এসআই মীরা এবং আনিসকে দেখতে পাই। মীরা অনেকদিন ধরে সলিড একটা কেসে কাজ করতে চাইছিল। আনিস তাকে বলে, কেস তুমি অবশ্যই পাবে, একটু ধৈর্য ধরো। এদিকে সুরঞ্জন ওই গাড়ির নাম্বারটা রিসার্চ করে জানতে পারে নাম্বারটা ফেক। এরপর আমাদেরকে ক্রাইম ডিসি শর্মাকে দেখানো হয়। শর্মা নিউজে ওই ব্যাগ পাওয়ার খবরটা দেখছিল। সুরঞ্জন তখন সেখানে আসে। শর্মা সুরঞ্জনকে বলে, তোমার কি মনে হয় এটা কি কোনো মানুষের অন্ত্র, নাকি এটা কোনো প্র্যাঙ্ক? সুরঞ্জন বলে, মনে তো হচ্ছে এটা কোনো মানুষেরই, ফরেন্সিকে পাঠানো হয়েছে, দেখা যাক। শর্মা বলে, তাহলে তামাশা আরো বাড়বে, মিডিয়ার লোকেরা আমাদেরকে ছাড়বে না। জানি না তারা এত দ্রুত খবর কিভাবে পেয়ে যায়। সুরঞ্জন এই কেসটা নিয়ে কাজ করতে চাচ্ছিল। শর্মা বলে, আমরা আবিদাকে হারিয়েছি, আমরা তোমাকে হারাতে পারবো না। তখন আমরা সুরঞ্জনের হাতে পোড়া দাগ দেখতে পাই। এখান থেকে সিন ফ্ল্যাশব্যাকে যায়, আর আমাদেরকে সিরিজের শুরুর সেই সিনটা দেখানো হয়, যেখানে আবিদা নামের একটা মেয়ের গায়ে আগুন লেগেছিল, আর সুরঞ্জন তাকে বাঁচানোর চেষ্টা করছিল। তখন ওই আগুনে সুরঞ্জনের হাতও একটু পুড়ে গিয়েছিল। আবিদা সুরঞ্জনের মতোই একজন অফিসার ছিল। সেদিন আবিদাকে বাঁচাতে না পারলেও সুরঞ্জন সেখানে থাকা সব গুন্ডাদেরকে গুলি করে মেরে ফেলেছিল। সিন প্রেজেন্টে আসে। সুরঞ্জন এই সব কিছু মনে করছিল। সুরঞ্জন চলে যাওয়ার পর শর্মা তার ইনফর্মার অফিসার পালকে কল করে সুরঞ্জনের পেছনে শুটিংয়ে দক্ষ একজন বডিগার্ড লাগাতে বলে। শর্মা বলে দেয় এই ব্যাপারে যেন সুরঞ্জন না জানতে পারে। এরপর আমরা দেখি সাবিরকে কেউ একজন কল করে জানিয়ে দেয় যে রেড লাইট এরিয়াতে একটা খুন হয়েছে, যাকে দাফন করার জন্য কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু তাকে কে কল করেছিল সাবির সেটা জানতে পারে না। এরপর সাবির মনসুরকে নিয়ে দ্রুত সেখানে যায়। সেখানে শাবানা সহ তার দলের বাকি মেয়েরাও ছিল।
সুরঞ্জন একটা ফোনের সিম ঢুকিয়ে কাউকে কল করে। ওপাশ থেকে কেউ একজন তাকে রেড লাইট এরিয়ায় খুনের ব্যাপারে বলে দেয়। সুরঞ্জন তাকে বলে দেয় আমাকে এই নাম্বারে ফোন করো। ওদিকে সাবির ওই জায়গায় গিয়ে শাবানাকে বলে লাশ দাফন করা যাবে না, এটা পোস্টমর্টম করা হবে। শাবানা বলে এটা সুইসাইড, কিন্তু সাবির বলে পোস্টমর্টম ছাড়া বডি কোনোভাবেই দাফন করা যাবে না। সাবির মনসুরকে ওই লাশটা পোস্টমর্টম করার জন্য মর্গে নিয়ে যেতে বলে। মনসুর বলে তাদের কাছে ডেথ সার্টিফিকেট আছে। সাবির বলে 50 টাকা দিলেও ডেথ সার্টিফিকেট পাওয়া যায়। এরপর সাবির ডেড বডি পোস্টমর্টম করতে নিয়ে যায়। এদিকে সুরঞ্জন হোমিসাইড অফিসে রিজু নামের একটা ছেলের সাথে সবার পরিচয় করায়। রিজু তাদের নতুন কলিগ। রিজু আজ থেকে তাদের সাথেই কাজ করবে। সুরঞ্জন বলে এই কেসে সে আমার সঙ্গে কাজ করবে। সুরঞ্জন মীরা, আনিস আর রিজুকে ওই অন্ত্রের ছবি দেখিয়ে বলে ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী এই অন্ত্রটা 80 বছর বয়সী একজন মহিলার। তার পেটে অনেকগুলো ঘুমের ওষুধ পাওয়া গেছে। যেই কেটেছে একদম সার্জিক্যাল অপারেশনের মতো করে কেটেছে, আর সে এই কাজ অনেক ভালোভাবেই জানে। মীরা বলে এর মানে ভিকটিমকে স্ট্যাব করা হয়নি, প্রথমে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে, এরপর পেট কাটা হয়েছে। সুরঞ্জন বলে আমার মনে হয় না 80 বছর বয়সী মহিলা নিজের ইচ্ছা এতগুলো ঘুমের ওষুধ খাবে, হয়তো জোর করে কেউ খাইয়ে মেরে ফেলেছে, এরপর পেট কেটেছে। ভিকটিমের সাথে খুনির কোনো সম্পর্কও থাকতে পারে। খুনি হয়তো চায়নি তার বেশি কষ্ট হোক, কিন্তু খুনির মোটিভটা কি? সুরঞ্জন সবাইকে এটা নিয়ে ডিসকাস করতে বলে। রাতের বেলা আমরা হরিপদকে তার মাকে পায়েস খাওয়াতে দেখি। হরিপদ এরপর তার মায়ের চুল আঁচড়ে দেয়, কিন্তু তার মায়ের অনেক চুল উঠছিল। এটা দেখে হরিপদ বলে তুমি চিন্তা করো না, তুমি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। এদিকে সাবির মর্গে রুবির পোস্টমর্টম রিপোর্ট আনতে গেলে ডক্টর বলে রিপোর্ট এখনো আসেনি। এটা শুনে সাবির বলে সকাল থেকে কোনো কাজ হয়নি, আমার এই রিপোর্টটা আর্জেন্ট দরকার। ডক্টর বলে কাল সকালের মধ্যে পাঠিয়ে দেব। আপনি ঠিক বলেছিলেন, মেয়েটাকে খুন করা হয়েছে। খুনের পর গলায় দড়ি পেঁচানো হয়েছে, তার গলায় হাতের ছাপও আছে। মেয়েটা 4-5 মাসের প্রেগনেন্ট ছিল। এদিকে সুরঞ্জন একটা ধাবায় বসে মদ খাচ্ছিল। এখানে আমরা আতিতোষ নামের একটা লোককে সুরঞ্জনের ওপর নজর রাখতে দেখি। ইনফরমার অফিসার পাল শর্মার কথায় আতিতোষকে সুরঞ্জনের গার্ড হিসেবে পাঠিয়েছিল। সুরঞ্জনের কাছে পল্টন নামের একটা লোক আসে। সুরঞ্জন তাকে বলে একজন বয়স্ক মহিলার অন্ত্র পাওয়া গেছে, ব্যাগটা অনেক দামি, এমন দামি ব্যাগ বস্তির কারো হবে না। সুরঞ্জন পল্টনকে এই কয়েকদিনের মধ্যে মারা যাওয়া সব মহিলাদের ব্যাপারে খোঁজ নিতে বলে। সেই সাথে সে পল্টনকে কিছু সিম কার্ড দিতে বলে। এরপর সুরঞ্জন চলে যায়, আর আতিতোষ সুরঞ্জনের প্রতিটা মুভমেন্টের খবর পালকে জানাতে থাকে। এদিকে সাবিরকে যে ব্যক্তি কল করে রেড লাইট এরিয়ার খুনের ব্যাপারে বলেছিল, সাবির তার ল্যান্ড নাম্বার ট্র্যাক করে একটা দোকানে পৌঁছে যায়। সেখানে সাবির জিজ্ঞেস করে যে আজ সকাল 11টার দিকে আমাকে কে কল করেছিল। দোকানদার তাকে জানায় বোরখা পরা একটা মহিলা, কিন্তু দোকানদার তার মুখ দেখতে পায়নি। এরপর আমরা ওই বোরখা পরা মহিলাকে দেখতে পাই। মহিলাটা একটা বাইক নিয়ে একটা ফাঁকা জায়গায় যায়। কিছুক্ষণ পর সেখানে সুরঞ্জন আসে। তখন এই মেয়েটা বোরখার নিকাব খোলে। ওই মেয়েটা ছিল ওই রেড লাইট এরিয়ারই একজন সেক্স ওয়ার্কার। মেয়েটার নাম ফারজানা। সেই সকালে সাবিরকে কল করেছিল এবং সুরঞ্জনকেও ফারজানাই কল করে ওই খুনের খবরটা দিয়েছিল। আসলে ফারজানা নামের এই মেয়েটা সুরঞ্জনের সঙ্গে কানেক্টেড ছিল। সে তাকে বিভিন্ন ইনফরমেশন দিত। সুরঞ্জন ফারজানাকে ডেড বডির ব্যাপারে জিজ্ঞেস করলে ফারজানা বলে ওসি বডি মর্গে নিয়ে গেছে। সুরঞ্জন এরপর ফারজানাকে টাকা দেয় এবং তাকে কিছু একটা বলে চলে যায়। মর্গে শকত নামের একটা লোক টেম্পো চালক গোবিন্দকে নিয়ে রুবির লাশ নিতে আসে। এখানে ফ্ল্যাশব্যাকে রুবির সাথে কি হয়েছিল সেসব দেখানো হয়। সেদিন রাতে রুবি একটা হোটেল রুমে গিয়েছিল। সেখানে রুবি খুন হওয়ার পর তার লাশ নেওয়ার জন্য শাবানা তার লোকজন নিয়ে সেখানে গিয়েছিল। শাবানাই রুবিকে তার রুমে ঝুলিয়ে সুইসাইডের নাটক সাজিয়েছিল। ওই লোকটা লাশ নেওয়ার জন্য মর্গে যায়। ওসি সাবির তখন তার প্রেগনেন্ট স্ত্রী আর মেয়ের সঙ্গে ব্যস্ত ছিল। তখনই শওকত সাবিরকে কল করে তাকে হুমকি দিয়ে বলে একজন প্রস্টিটিউট মরেছে, তাতে তোর এত কি? তুই কোথায় থাকিস, তোর স্ত্রী কয় মাসের প্রেগনেন্ট আমি কিন্তু সব জানি। এসব বলে লোকটা ফোন কেটে দেয়। মীরা তার বাড়িতে বসে ওই অন্ত্রের কেসটা নিয়ে রিসার্চ করছিল। মীরা ল্যাপটপের রিসার্চের সময় দেখতে পায় বহু বছর আগে মানুষ মারা যাওয়ার পর তাদের পেট কেটে ভেতর থেকে অন্ত্র বের করে মমি বানিয়ে রাখা হতো। মীরা ভাবতে থাকে ভিকটিমের সাথেও হয়তো এরকমই কিছু ঘটেছে। ওদিকে শওকত মর্গের কেয়ারটেকারকে কিছু টাকা দিয়ে রুবির লাশটা মর্গ থেকে নিয়ে যায়। বাইরে সুরঞ্জন গাড়িতে বসে এই সব কিছু দেখছিল। সুরঞ্জন এসব দেখার পর ফারজানাকে কল করে এসব জানিয়ে দেয়। শওকত রুবির লাশটা নিয়ে একটা পুকুরে ফেলে দেয়। ফারজানা গোবিন্দর মাধ্যমে ওই লাশ ভোরবেলা পুকুর থেকে তুলে নিয়ে আসে। এরপর সুরঞ্জনকে খবরটা জানিয়ে দেয়। সুরঞ্জন তাকে বলে এখন প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে। পরদিন এই মানব অন্ত্রের ঘটনাটা নিউজ পেপারে ছাপে। চায়ের দোকানে বসে হরিপদ এই নিউজ পেপারটা দেখছিল। তার সামনে দুজন লোক এটা নিয়ে আলোচনা করছিল। হরিপদর আচরণ কিছুটা সন্দেহজনক ছিল। কিছুক্ষণ পর ওই চায়ের দোকানে রিজু আর সুরঞ্জন আসে। রিজু সেখানে হরিপদকে খেয়াল করে, তবে তেমন একটা পাত্তা দেয় না। এদিকে সাবির মর্গে গেলে সেখানে ডক্টর বলে মর্গ থেকে বডি চুরি হয়ে গেছে। এটা শুনে সাবির অনেক রেগে যায়।
সাবির কেয়ারটেকারকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে সে বলে একটা লোক এসে মাথায় বন্দুক ধরে লাশটা নিয়ে চলে গেছে। সাবির ডক্টরকে এই ডেড বডির ব্যাপারে সমস্ত রিপোর্ট লিখিতভাবে দিতে বলে, কিন্তু ডক্টর এতে রাজি হয় না। গতরাতে ওই লোকটা ডক্টরকেও ভয় দেখিয়েছিল, তাই সে সাবিরকে বলে, দেখুন আপনি এখানে নতুন, আপনি এখান থেকে চলে যান। সাবির বুঝতে পারছিল না যে সাধারণ একজন সেক্স ওয়ার্কারের লাশ নিয়ে এত কাহিনী কেন হচ্ছে। তখন সাবিরের স্ত্রী নাফিসা তাকে কল করে বলে যে তার মেয়ে সানাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। নাফিসা এসব বলতে বলতে অনেক উত্তেজিত হয়ে যায়, যার ফলে তার পেটের বাচ্চাটির মিসক্যারেজ হয়ে যায়। সাবির দ্রুত সেখান থেকে বেরিয়ে আসে। তখন সাবিরের শাশুড়ি তাকে ফোন করে বলে, আমি সানাকে পার্কে ঘোরাতে নিয়ে এসেছিলাম, তখনই কিছু লোক এসে তাকে তুলে নিয়ে গেছে। সাবির দ্রুত ওই পার্কে যায়। সেখানকার লোকজনও তাকে বলে যে কিছু লোক ওই বাচ্চাটাকে তুলে নিয়ে গেছে। সাবির তার বাচ্চার মিসক্যারেজের খবর শুনে বাড়িতে যায়। বাড়িতে নাফিজা তার উপর অনেক রেগেছিল। সাবির ভাবে এই রুবির খুনের সাথে সানার কিডন্যাপিং এর কোনো কানেকশন আছে, এজন্য সে রেড লাইট এরিয়াতে যায়। সাবির সেখানে শাবানাকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু শাবানা কিছুই বলে না। সাবির তখন তাকে মারধর করে। ফারজানা এসব দেখে তৎক্ষণাৎ সুরঞ্জনকে জানিয়ে দেয়। সুরঞ্জন জানতো সানা কোথায় আছে, তাই সে মনসুরকে কল করে একটা পুরনো বিল্ডিংয়ে যেতে বলে। মনসুর পুলিশ ফোর্স নিয়ে সেখানে যায়। সেখানে মনসুর সানাকে ঘুমন্ত অবস্থায় খুঁজে পায়। সানার পাশে আসলাম নামের একটা লোক শুয়েছিল। মনসুর তাকে ধরে থানায় নিয়ে যায় এবং সাবিরকে ফোন করে জানিয়ে দেয় যে সানাকে খুঁজে পাওয়া গেছে। এটা শুনে সাবির অনেক নিশ্চিন্ত হয়। এদিকে নাফিসা তার মাকে বলে, তুমি পুলিশকে বিয়ে করতে মানা করেছিলে, আমি তোমার কথা শুনিনি। সানাকে খুঁজে পেলে আমি তাকে নিয়ে এখান থেকে চলে যাব। নাফিসা সদ্য একটা বাচ্চাকে হারিয়েছে, এখন সানাও নিখোঁজ। এসব কিছুতে বেচারি নাফিসা অনেক ভেঙে পড়েছিল। কিছুক্ষণ পর সাবির সানাকে নিয়ে বাড়িতে আসে। সানাকে পেয়ে নাফিসা প্রাণ ফিরে পায়, কিন্তু সে এইসবের জন্য সাবিরকে দায়ী করতে থাকে। মনসুর সাবিরকে জানায় সানাকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল। আমরা আসলামকে ধরেছি, সে রুবির বয়ফ্রেন্ড, সেই হয়তো তাকে খুন করেছে, হয়তো সে আপনাকেও ভয় দেখানোর জন্য সানাকে কিডন্যাপ করেছিল। এরপর আমরা সুরঞ্জনের গার্লফ্রেন্ড মায়াকে দেখতে পাই। সে তার অফিসে গিয়ে একটা ছেলেকে বলে, সুরঞ্জন আমাকে কোনো কিছু বলে না, সেদিন আমি তার কনভারসেশন শুনতে পেয়েছিলাম বলেই রিপোর্ট বানাতে পেরেছি। ছেলেটা চলে যাওয়ার পর মায়াকে আরএস নামের একজন ফোন করে। মায়া কল রিসিভ করলে ওপাশ থেকে একটা লোক তাকে বলে, তোমার কাজ তো খুব ভালো চলছে, কিন্তু আমার কাজে কোনো ইমপ্রুভ নেই, আমি তোমাকে ব্লক করে দিচ্ছি। এটা বলেই লোকটা ফোন কেটে দেয়। এতে মায়া অনেক আফসোস করতে থাকে। এখন ওই লোকটা আসলে কে আর মায়ার সঙ্গে তার কি সম্পর্ক, এটা পরবর্তীতে জানা যাবে। এরপর সুরঞ্জন শর্মার সঙ্গে দেখা করতে যায়। সেখানে শর্মা তাকে বলে, সকাল থেকে আমাকে বিভিন্ন জায়গা থেকে কল করা হচ্ছে, সব খবর এত আগে আগে কিভাবে লিক হচ্ছে, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোন দিকে ইশারা করছি। সুরঞ্জনের তখন মনে পড়ে সেদিন যখন সে ফোনে কথা বলছিল তখন মায়াও সেখানে ছিল। সুরঞ্জন বুঝতে পারে মায়াই এইসব খবর লিক করছে, কিন্তু সে শর্মাকে কিছুই বলতে পারে না, কারণ শর্মার সন্দেহ মায়ার দিকেই ছিল। শর্মার সন্দেহই ঠিক, মায়া যেহেতু একজন রিপোর্টার তাই এই কাজটা সেই করেছে। শর্মা সুরঞ্জনকে বলে, তোমার দিকে কেউ আঙুল তুলছে না, একবার কেস সলভ হলে কেউ কিছুই বলবে না, তুমি এই কেসে ফোকাস করো, শুধু খেয়াল রাখো যাতে খবর কোনোভাবে লিক না হয়। এরপর সুরঞ্জন সেখান থেকে বেরিয়ে আসে। শর্মার কথায় সুরঞ্জন অনেক আপসেট হয়ে গিয়েছিল, তাই সে ধাবায় গিয়ে আবারও মদ খেতে থাকে। আতিতোষও তার পেছন পেছন সেখানে এসেছিল। আতিতোষ পালকে সুরঞ্জনের ব্যাপারে ইনফর্ম করে দেয়। সুরঞ্জনের পর পল্টনের সঙ্গে দেখা করে তার আশেপাশের পুরনো বিল্ডিং এর খোঁজ নিতে বলে। এদিকে লকআপে মনসুর আসলামকে অনেক মারধর করে আর রুবির লাশ কোথায় তা জিজ্ঞেস করে, কিন্তু আসলাম কোনো কিছুই জানতো না। তখন সাবির এসে মনসুরকে থামায়। আসলাম সাবিরকে বলে, আমি রুবিকে মারিনি, আমি তো তাকে ভালোবাসতাম। সাবির এরপর বাড়ি চলে যায়। সাবিরের বাড়িতে তার সঙ্গে দেখা করার জন্য ওসি গৌরব আসে। গৌরব সাবিরকে বলে, তোমার কাছে যেহেতু থ্রেট কল এসেছিল তাই তোমার একটু সাবধানে থাকা উচিত ছিল, তুমি অন্তত আমাকে বলতে পারতে, তুমি যদি ট্রান্সফার নিতে চাও তাহলে আমাকে বলতে পারো, আমি তোমাকে বাধা দেব না। গৌরবের চলে যাওয়ার পর নাফিসা সাবিরকে বলে, তারা ওয়ার্নিং দিয়েছিল তবুও তুমি তাদের কথা শোনোনি, তোমার জন্য তোমার চাকরিই সব, ভালোই হয়েছে বাচ্চাটা মারা গেছে। নাফিসা এসব নিয়ে সাবিরের সঙ্গে অনেক রাগারাগি করে। এরপর আমরা দেখি পল্টন ওই এলাকার কিছু বখাটে লোকেদের সঙ্গে আড্ডা দিচ্ছে। পল্টন কথার তালে তালে তাদেরকে জিজ্ঞেস করে, এখানে কি এমন কোনো ফ্ল্যাট আছে যেখানে কোনো কাজের বুয়া থাকে না? এক লোক এক বৃদ্ধ মহিলা আর তার ছেলের ব্যাপারে বলে, যারা এক ফ্ল্যাটে একসঙ্গে থাকে। পল্টন তখন ওই ফ্ল্যাটের খোঁজ নিয়ে সুরঞ্জনকে ওই ঠিকানাটা পাঠিয়ে দেয়। সুরঞ্জন তখন মীরা আর রিজুকে ওই ফ্ল্যাটে নিয়ে যায়। ওই ফ্ল্যাটেই হরিপদ তার মায়ের সঙ্গে থাকত। হরিপদকে দেখে রিজু সুরঞ্জনকে বলে, একে তো সেদিন চায়ের দোকানে দেখেছিলাম। সুরঞ্জন হরিপদর মায়ের সঙ্গে দেখা করতে ভিতরে ঢোকে। তারা ভেতরে ঢোকে অনেক বাজে একটা গন্ধ পায়। তারা সবাই ভেতরে ঢুকে হরিপদর মাকে মৃত অবস্থায় দেখতে পায়। আসলে হরিপদ তার মায়ের লাশের সাথেই এতদিন ছিল, এজন্য চুল আঁচড়ানোর সময় হরিপদর মায়ের চুল উঠে আসছিল। এসব দেখে পুলিশ বুঝে যায় ওই অন্ত্রগুলো আসলে এই মহিলারই ছিল। হরিপদ তার মায়ের অন্ত্র ফেলে দিয়ে তার মায়ের লাশটা এখানে সংরক্ষণ করে রেখেছে। সুরঞ্জন তাকে বলে যে তার মা মারা গেছে,
কিন্তু হরিপদ সাইকো ছিল। সে কোনোভাবেই মানতে চায় না তার মা মারা গেছে। সুরঞ্জন হরিপদকে গ্রেফতার করে আর তার মায়ের লাশটা ফরেন্সিকের জন্য নিয়ে যায়। পরের দিন সাবির আবার রেড লাইট এরিয়াতে গিয়ে শাবানাকে সরি বলে। সাবির সেখানে সবাইকে জিজ্ঞেস করে তারা লাস্ট কবে রুবিকে দেখেছে, কিন্তু শাবানা কাউকে কিচ্ছু বলতে দেয় না। তারা সবাই রুবির ব্যাপারে জানতো, এমনকি রুবি যে প্রেগনেন্ট ছিল সেটাও জানতো, কিন্তু তারা সাবিরকে কোনো ইনফরমেশন দেয় না। ফারজানা সেখানে দাঁড়িয়ে এসব সুরঞ্জনকে মেসেজে জানাতে থাকে। তখনই হঠাৎ সাবির ফারজানাকে খেয়াল করে। সে সবাইকে বলে, তোমরা সবাই সবকিছু জানো, তোমরা এটাও জানো সানাকে কিডন্যাপ কে করেছিল। আমি তোমাদের সাহায্য করতে চাই, যদি তোমরা আমাকে হেল্প না করো তাহলে আমিও কিচ্ছু করতে পারবো না। সাবিরের চলে যাওয়ার পর ফারজানা সুরঞ্জনকে কল করে বলে, ওসি এখানে এসে রুবির ব্যাপারে জিজ্ঞেস করেছিল, কিন্তু আমি কিছুই বলিনি। এখানে জানা যায় যে সেদিন সুরঞ্জনের কথাতেই ফারজানা সাবিরকে কল করে রুবির খুনের ব্যাপারে বলেছিল। রাতের বেলা নাফিসা সাবিরকে সকালের ঘটনার জন্য সরি বলে। সাবির বলে, আমি ভাবছি এই জব ছেড়ে দেব। নাফিসা বলে, এখন তো সব ঠিক হয়ে যাবে, তাই না? সাবির বলে, মনে তো তাই হচ্ছে। নাফিসা বলে, তাহলে তুমি এত আপসেট কেন? সাবির বলে, জানি না, এখন সবকিছুই অনেক বেশি ঠিক মনে হচ্ছে। রাতে সাবির আসলামের কাছে এসে তাকে বলে, তুমি জানতে রুবি প্রেগনেন্ট ছিল, কিন্তু বাচ্চাটা কার ছিল এটা জানতে না। আসলাম বলে, না। সাবির বলে, কেন জানতে না? তুমি তো সেখানে প্রায়ই আসা যাওয়া করতে। আসলাম বলে, রুবির কাছে কোনো ধনী একজন লোক আসতো, সে ওই বাচ্চাটাকে দেখিয়ে ধনী লোকটাকে নাচাতে চেয়েছিল, কিন্তু এখন সব উল্টে গেছে। সাবির বলে, তুমি বলতে চাইছো বাচ্চাটা যার ছিল সেই তাকে মেরেছে, কিন্তু সে কে? আসলাম বলে, আমি জানি না, আমি তাকে ছোটবেলা থেকেই চিনতাম, কিন্তু পরে গাজী নামের একটা লোক তাকে তুলে নিয়ে গিয়েছিল। পরে গাজী তাকেও ছেড়ে দিয়েছিল। রুবি তার নতুন গডফাদার পেয়েছিল, সে মুন্সিগঞ্জে বাড়ি নিয়েছিল। এরপর ওই বাড়িতে আমি আবার যাওয়া আসা করতে শুরু করেছিলাম। সাবির জিজ্ঞেস করে, রুবি কার কাছে যেত তুমি কি সেটা জানো? আসলাম বলে, আমার এই ব্যাপারে কোনো আইডিয়া নেই, কিন্তু যে তার ব্যাপারে জানবে সে আর বাঁচবে না। সাবির মনে মনে বলে, এর মানে আমাকে গাজীর কাছে পৌঁছতে হবে। রাতের বেলা মায়া বাড়ি ফিরে আসে। বাড়িতে সুরঞ্জন একা বসে ড্রিঙ্কস করছিল। সে মায়ার ওপর অনেক রেগেছিল। মায়া এলে সুরঞ্জন তাকে জিজ্ঞেস করে, তুমি নিজের নিউজের জন্য আমাকে ইউজ করেছিলে? মায়া তখন তাকে বলে, আমি এই নিউজ কভার না করলে আমার আগে অন্য কেউ করত। মায়া এরপর সুরঞ্জনকে তার কাজের জন্য সরি বলে। সুরঞ্জনও তাকে ক্ষমা করে দেয়। এরপর মায়া সুরঞ্জনকে ড্রিঙ্কস ঢেলে দেয় আর বলে, 3 বছর আগে এই দিনে আমাদের প্রথম দেখা হয়েছিল। এরপর ফ্ল্যাশব্যাকে 3 বছর আগের সিন দেখানো হয়, যেখানে সুরঞ্জন এবং শর্মা মিডিয়ার সামনে তাদের সাব ইন্সপেক্টর আবিদার মৃত্যু নিয়ে কথা বলছিল। ওই মিডিয়ার সাথে মায়াও ছিল। মায়া সেখানে সুরঞ্জনকে জিজ্ঞেস করেছিল যে এই মিশনে সে 8 জনকে একাই খুন করেছে। শর্মা তখন বলে, এই ধরনের কোনো খবর আমরা কেউই জানি না। মায়া এখানে আবিদার মৃত্যু নিয়ে পুলিশকে দায়ী করে প্রশ্ন করতে থাকে, কিন্তু শর্মা তার কোনো প্রশ্নের উত্তর না দিয়ে উঠে চলে যায়। মায়া তখন সুরঞ্জনকে আবিদার ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু সুরঞ্জনও আবিদার ব্যাপারে বলতে ইন্টারেস্টেড ছিল না। মায়া তখন বলে, আপনি কি আবিদাকে ভালোবাসতেন? কিন্তু সুরঞ্জন তার কথার কোনো জবাব দেয় না। মায়া তখন সুরঞ্জনকে তার কার্ড দিয়ে চলে যায়। এরপর থেকে সুরঞ্জন মাঝে মাঝেই মায়াকে কল করত। ধীরে ধীরে তার এবং মায়ের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। মায়া একদিন সুরঞ্জনের সঙ্গে সেলফি তোলে, যেটা সে একটা লোককে পাঠিয়ে দেয়, যার হাতে RS এর ট্যাটু ছিল, অর্থাৎ যে RS মায়াকে বারবার কল করত। মায়া আসলে কোনো উদ্দেশ্য নিয়েই সুরঞ্জনের সাথে সম্পর্ক বানিয়েছিল। পরদিন সকালে বউবাজারের একটা ফ্ল্যাটে শঙ্কর নামের একটা লোকের লাশ পাওয়া যায়। সেখানে মার্ডার ওয়েপন হিসেবে তার মুখের মধ্যে একটা আন্ডারওয়্যার পাওয়া যায়। এটা দেখে পুরো এলাকায় আলোড়ন সৃষ্টি হয়। মিডিয়ার লোক দ্রুত এই নিউজ কভার করে ফেলে। সেখানকার পুলিশ অফিসার শান্তনু ওই জায়গায় ইনভেস্টিগেশনের জন্য যায়। শান্তনু ভাবে এই আন্ডারওয়্যারটা হয়তো তার স্ত্রীর হতে পারে, কিন্তু তাদের কাজের মেয়েটা জানায় এই আন্ডারওয়্যারটা শঙ্করের স্ত্রীর নয়। এই আন্ডারওয়্যারটা উপরতলার এক মহিলার ছিল, যেটা কিনা আগের দিন ছাদ থেকে হারিয়ে গিয়েছিল। কমিশনার শর্মা এই কেসটা ইনভেস্টিগেশন করার জন্য সুরঞ্জনকে ওই জায়গায় কাউকে পাঠাতে বলে। সুরঞ্জন ওই ফ্ল্যাটে ইনভেস্টিগেশন করার জন্য মীরা আর রিজুকে ওসি গৌরাঙ্গর সঙ্গে পাঠিয়ে দেয়। এরপর তারা শান্তনুর সঙ্গে দেখা করতে চলে যায়। শান্তনুর সামনে শঙ্করের স্ত্রী পিঙ্কি আর তার ম্যানেজার শম্ভু বসেছিল। পিঙ্কি সেখানে বসে কান্নাকাটি করছিল। মীরা সেখানে শম্ভুকে জিজ্ঞেস করে যে কাল তারা কোথায় ছিল। শম্ভু বলে, কৃষ্ণনগরে তারা একটা শো করতে গিয়েছিল। এদিকে মায়াকে আবারও RS কল করে। মায়া ভয়ে ভয়ে কলটা রিসিভ করলে RS তাকে কিছু একটা বলে, যেটা শুনে মায়া অনেক ভয় পেয়ে যায়। এরপর রিজু, মীরা আর গৌরাঙ্গ ফিরে এসে সুরঞ্জনকে বলে, লোকটার বাড়িতে অনেক দামি জিনিস ছিল, স্ত্রীর জুয়েলারিও ছিল, কিন্তু খুনি এসবের কিছুই চুরি করেনি। এতে বোঝা যায় খুনটা প্রতিশোধ নেওয়ার জন্য করা হয়েছে। মীরা বলে, ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী খুনটা রাত 2টো থেকে সকাল 5টার মধ্যে করা হয়েছে, আর খুনটা করার জন্য দরজা ভেঙে ঢোকা হয়নি, কেউ চাবি দিয়েই দরজা খুলে ভেতরে ঢুকেছিল। সুরঞ্জন জিজ্ঞেস করে, চাবি কার কার কাছে ছিল? গৌরাঙ্গ বলে, তার বাড়ির কাজের মেয়ে, তার ভাই আর তার স্ত্রী পিঙ্কির কাছে ছিল। মীরা বলে,
আমার মনে হয় তার স্ত্রী পিঙ্কি আর ম্যানেজার শম্ভু কিছু না কিছু করেছে, কারণ তারা দুজনেই অনেক নার্ভাস ছিল। এরপর রিজু, মীরা আর গৌরাঙ্গ পিঙ্কির ড্রাইভারকে ধরে জিজ্ঞাসাবাদ করলে লোকটা ভয়ে বলে দেয় যে শম্ভু প্রায়ই তার গাড়ি থেকে চাবি নিত। ওই দিনও সে তার থেকে গাড়ির চাবি নিয়েছিল। তখন তারা বুঝে যায় যে শম্ভু আর পিঙ্কি কাজটা করেছে। এরপর তারা শম্ভু আর পিঙ্কিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। পিঙ্কি এতে ভয় পেতে থাকে। তাকে অনেক প্রেশার দেওয়া হলেও সে কিছুই স্বীকার করে না, বরং অসুস্থতার বাহানা দেখিয়ে বেরিয়ে যায়। এরপর শম্ভুকে ভেতরে নিয়ে গিয়ে তারা জিজ্ঞাসাবাদ শুরু করে। গৌরাঙ্গ শম্ভুকে জিজ্ঞেস করে, ছাদ থেকে আন্ডারওয়্যারটা তুমিই নামিয়েছিলে, তাই না? এটা শুনে শম্ভু বলে সে সবকিছু বলে দিয়েছে। শম্ভু তাকে বলে, আমি কিছুই জানি না, এই সব তার প্ল্যান ছিল। গৌরাঙ্গ বলে, আমি কিন্তু সব জানি, আমিই সব বলছি। পিঙ্কিকে বিয়ে করার পর শঙ্কর ড্রামস বাজানো ছেড়ে দিয়েছিল। এরপর তুমি ব্যান্ডে জয়েন করেছিলে। শঙ্কর অনেক বেশি ড্রিঙ্ক করত, সেই কারণে সে আর শোতে যেতে পারত না। তখন তুমি পিঙ্কির কাছাকাছি আসতে শুরু করলে। এরপর তোমরা শঙ্করকে মারার প্ল্যান বানালে, আর প্ল্যানটা তোমরা বানিয়েছিলে কৃষ্ণনগরের শোয়ের দিন। এজন্যই তার ড্রাইভারের কাছ থেকে গাড়ির চাবি নিয়েছিলে। তার ড্রাইভার আমাদেরকে সবকিছু বলে দিয়েছে। তোমরা এরপর কলকাতা গিয়ে পিঙ্কির চাবি দিয়ে দরজা খুলে শঙ্করকে খুন করেছ। আর তারপর তোমরা নিশ্চিন্তে কৃষ্ণনগর ফিরে এসেছ। আর তারপর ফোন পেয়ে নাটক শুরু করে দিয়েছ। রিজু জিজ্ঞেস করে, খুন করার জন্য আন্ডারওয়্যারই কেন ব্যবহার করলে? শম্ভু তখন বলে, আমরা ব্লু ফিল্মে এরকম খুন করতে দেখেছিলাম, তাই এভাবেই করেছি। এদিকে ফারজানা ফারুক নামের এক ডক্টরের কাছে যায়। ফারুক রুবির পোস্টমর্টম করেছিল। ফারজানা তার থেকে রুবির পোস্টমর্টম রিপোর্ট আর সিমেনের স্যাম্পল নিয়ে সুরঞ্জনকে দিয়ে দেয়। পরের সিনে আমরা আসলামকে দেখতে পাই। পুলিশ আসলামকে ছেড়ে দিয়েছিল। সে বস্তিতে গিয়ে একটা লোকের থেকে মদ নেয়। এরপর সেটা খেতে খেতে রেড লাইট এরিয়াতে যেতে থাকে। দুজন লোক বাইকে করে তাকে পিছু করতে থাকে। আসলাম অটো থেকে রেড লাইট এরিয়াতে নামলেই দুজন লোক তাকে গুলি করে দেয়। গুলির আওয়াজ পেয়ে ভেতর থেকে ফারজানা সহ বাকি ওয়ার্কাররা বেরিয়ে আসে। শাবানা এই ঘটনা দেখে অনেক ভয় পেয়ে যায়। এরপর শাবানা আর ফারজানা মিলে তাকে হসপিটালে নিয়ে যায়, যেখানে ডক্টর ফারুক তার ট্রিটমেন্ট করে। হসপিটালে সাবিরও আসে। ফারুক তাকে জানায় যে আসলামের মেরুদণ্ডে গুলি লেগেছে, যার ফলে সে কোমায় চলে গেছে। সাবির তখন আফসোস করে বলে, তাকে ছেড়ে দেওয়াটাই আমার ভুল হয়েছে, সে নিশ্চয়ই কিছু জানে। পরের সিনে আমরা দেখি রত্না আর রূপালী নামের দুজন মহিলা ঝুমা নামের এক অল্প বয়স্ক মেয়েকে জোর করে একটা বয়স্ক লোকের রুমে রেখে চলে যায়। বয়স্ক লোকটা ড্রিঙ্ক করছিল। লোকটা ধীরে ধীরে ঝুমার কাছে এগিয়ে আসে। এরপর সিন এখানেই কাট হয়ে যায়। পরের সিনে আমরা দেখি রাতে শাবানা আসলামের কেবিন থেকে চলে যায়। কিছুক্ষণ পর মনসুরও বাইরে চলে যায়। ফারজানা আসলামের সাথে একাই থেকে যায়। মাঝরাতে কেউ একজন আসলামের অক্সিজেন মাস্ক খুলে দেয়, যার ফলে সে মারা যায়। এদিকে আমরা দেখি ওই বয়স্ক লোকটা ঝুমাকে রেপ করার পর তার পাশেই অবচেতন অবস্থায় পড়েছিল। ঝুমা তখন সেখান থেকে উঠে পালিয়ে যায়। পরদিন সাবির ফারজানাকে আসলামের মৃত্যুর ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে ফারজানা বলে, মাঝরাতে আমার চোখ লেগে গিয়েছিল, তখন এক মহিলা এসে আমাকে বাইরে পাঠিয়েছিল। এরপরেই আসলাম মারা গেছে। এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় গতরাতে শাবানাই আসলামের অক্সিজেন মাস্ক খুলে দিয়েছিল। সাবির ফারজানার ফোনটা নিজের কাছে রেখে দেয়। এরপর আমাদেরকে ধরিত্রী স্মৃতি কন্যাশ্রমের একটা সেমিনার দেখানো হয়। সেখানে আশ্রমের মালকিন রূপালী আশ্রমের সব মেয়েদের সামনে বক্তব্য দেয়। রূপালী এই আশ্রমের সবার আড়ালে মেয়েদেরকে দিয়ে খারাপ কাজ করত। ঝুমাও এই আশ্রমেই ছিল, যাকে গত রাতে ওই বয়স্ক লোকটার কাছে পাঠানো হয়েছিল। ওই বয়স্ক লোকটা ছিল রূপালীর হাজব্যান্ড। সেই আশ্রমের ডিরেক্টর ছিল। আশ্রমটা মূলত মেয়েদের দিয়ে বিজনেস করানোর জন্যই বানানো ছিল। রূপালী ঝুমার পালিয়ে যাওয়ার খবর পেয়ে রত্নাকে বলে, তাকে যে কোনোভাবে হোক এখানে নিয়ে আসো, আর না হলে তাকে মেরে ফেলো। ঝুমা পুলিশের কাছে গেলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে। মীরার বাড়ির হেল্পিং হ্যান্ড ঝুমার এমন অবস্থা দেখে তাদেরকে মীরার বাড়িতে নিয়ে আসে। আর মীরাকে বলে, মেয়েটা আমাদের বাড়ির বাইরে ঘুরছিল, তার শরীরে অনেক রক্ত লেগে আছে, ঝুমার গায়ে আঁচড়ের দাগ ছিল। এসব দেখে মীরা তার বাবাকে ঝুমাকে একটা ডক্টরের কাছে নিয়ে যেতে বলে। এদিকে সুরঞ্জন রিজুকে নিয়ে একটা চাইনিজ রেস্টুরেন্টে যায়। সেখানকার ল্যান্ড নাম্বার থেকে সে ফারজানার ফোনে কল করে, কিন্তু ফোনটা উঠায় সাবির। সাবিরের গলা শুনে সুরঞ্জন ফোনটা কেটে দেয়। কিছুক্ষণ পর সাবির আবার ওই নম্বরে কল ব্যাক করলে ওই রেস্টুরেন্টের রিসেপশনিস্ট ফোনটা তুলে চাইনিজ ভাষায় কথা বলতে শুরু করে। এটা শুনে সাবির ফোনটা কেটে দেয়। সাবির তখন ফারজানাকে ডেকে এনে জিজ্ঞেস করে, তুমি কল লিস্ট কেন ডিলিট করেছো? ফারজানা বলে, কাস্টমাররা চায় না আমাদের কাছে তাদের নাম্বার থাকুক। সাবির জিজ্ঞেস করে, রুবির পেটে কার বাচ্চা ছিল? ফারজানা তাকে কিছুই বলে না। সাবির এরপর ওই চাইনিজ রেস্টুরেন্টে খোঁজ নিতে যায়, কিন্তু সেখানকার রিসেপশনিস্ট তাকে কিছুই বলতে পারে না। এতে সাবির অনেক হতাশ হয়ে যায়। সাবির একটা খেলনার দোকানে গিয়ে একটা ডান্সিং জোকার কেনে। সে কোনোভাবেই রুবির মার্ডার কেসটা সমাধান করতে পারছিল না, তাই সে নিজেকে জোকার ভাবতে শুরু করে। এজন্য সেই জোকারের খেলনাটা কেনে। এরপর অনেক মদ খেয়ে বাড়িতে যায়। বেচারা অনেক আপসেট হয়ে নাফিসাকে ওই খেলনাটা দিয়ে বলে, সানার জন্য একটা খেলনা নিয়ে এসেছি, এটা ওকে দিয়ে দিও। এদিকে মীরা অফিসে রিজু, গৌরাঙ্গ আর আনিসকে ঝুমার ব্যাপারে বলে। মীরা ওই মেয়েটাকে সাহায্য করতে চায়।
অফিসের রিজুর সঙ্গে মীরার অনেক ভালো সম্পর্ক ছিল। মীরা রিজুর সঙ্গে কথা বলছিল, তখনই তার বাবা তাকে ফোন করে বাড়িতে ডাকে। মীরা এরপর বাড়িতে চলে যায়। রাতের বেলা আমরা ফারজানার বাড়ি দেখতে পাই। ফারজানার বাবা প্যারালাইজড ছিল, তাই ফারজানার রেড লাইট এরিয়াতে কাজ করে তার সংসার চালাতো। কিন্তু এটা তার বাবা জানতো না। ফারজানা তার বাবাকে বলেছিল সে একটা হসপিটালে নাইট ডিউটি করে। আসলামের মৃত্যু নিয়ে ফারজানার বাবা অনেক আফসোস করে। ফারজানা এরপর অন্য একটা ফোন থেকে সুরঞ্জনকে কল করে জানায় আসলাম মারা গেছে, আর সাবির তার ফোন নিয়ে নিয়েছে। এদিকে মীরা ঝুমাকে জিজ্ঞেস করে তার পরিবারে কে কে আছে। ঝুমা বলে যে তার বাবা জেলে আছে, তারা 5 বোন, আর সেই 5 জনের মধ্যে বড় হচ্ছে সে। মীরা ঝুমাকে বলে তুই কিছুদিন এখানেই থাক। মীরা জিজ্ঞেস করে তুই কি ওই আশ্রম চিনতে পারবি? ঝুমা তখন স্বীকার করে। মীরা তখন তার বাবাকে জিজ্ঞেস করে যে ডক্টর কি বলেছে। তার বাবা বলে তাকে রেপ করা হয়েছে, ডক্টর তাকে ওষুধ দিয়েছে। রাতেই মীরা আনিসের বাড়িতে যায়। আনিস তার ছোট বোন রোকসানাকে খাওয়াচ্ছিল। রোকসানা প্যারালাইজড ছিল, আনিসই তার খেয়াল রাখত। আনিস মীরাকে বলে রোকসানা আমার একমাত্র বোন। আনিস রোকসানার সঙ্গে মীরাকে পরিচয় করিয়ে দেয়। রোকসানা এতে খুব খুশি হয়ে তার হাত নাড়ায়। আনিস বলে এখানে কেউ আসে না, তাই তুমি আসাতে সে অনেক খুশি হয়েছে। আনিস এখানে রোকসানার জীবনের ঘটনা বলে। আনিস বলে রোকসানা হিন্দু একটা ছেলেকে ভালোবাসত, কিন্তু ছেলেটার বাবা হিন্দু মুসলমানের সম্পর্ক মেনে নেয়নি। সে একজন বড় প্রমোটার ছিল, তাই নিজের ছেলেকে সে বিদেশে পাঠিয়ে দিয়ে রোকসানাকে অনেক মেরেছিল, যার ফলে রোকসানা প্যারালাইজড হয়ে গেছে। মীরা ঝুমার এই কেসের জন্য আনিসের সাহায্য চায়। বাড়িতে সুরঞ্জন মদ খেয়ে মাতাল হয়ে পড়েছিল। সে নেশার ঘরে বলছিল আমি তোমাকে বাঁচাতে পারিনি আবিদা, আমাকে ক্ষমা করে দিও। তখনই মায়া বাড়িতে আসে। এসব দেখে মায়া তার ফোনে সুরঞ্জনের কথাগুলো রেকর্ড করে নেয়। পরদিন ঝুমা মীরাকে তার আশ্রমের সামনে নিয়ে যায়। সেখানে ঝুমা রত্নাকে দেখিয়ে বলে রত্না তাদের দেখাশোনা করত। মীরা এরপর ঝুমাকে বাড়ি পাঠিয়ে দিয়ে রত্নাকে তার গাড়িতে তুলে নিয়ে একটা জায়গায় যায়। মীরা রত্নাকে নিজের পরিচয় দিলে রত্না অনেক ভয় পেতে থাকে। মীরা জিজ্ঞেস করে আশ্রমের সব কতদিন ধরে চলছে। রত্না ভয় পেয়ে বলে আমি গ্রামের একটা গরিব পরিবারের মেয়ে, এখানে আমি কাজ করি। তারা সবাই আমার ফ্যামিলির সবাইকে চেনে, তারা আমাকে হুমকি দিয়ে রেখেছে। মীরা রত্নাকে মেরে ফেলার ভয় দেখালে রত্না বলে রূপালী দিদি এই আশ্রমের মালিক, আর তার হাজবেন্ড এখানকার ডিরেক্টর। সে মেয়েদের সঙ্গে রাত কাটাতো। মীরা রত্নার থেকে হোমের সব ইনফরমেশন নিয়ে নেয়। এদিকে অফিসে সুরঞ্জন মীরার খোঁজ করে। তখন আনিস তাকে জানায় যে মীরার বাড়িতে একটা সমস্যা হয়েছে। আনিস সুরঞ্জনকে ঝুমার ঘটনার ব্যাপারে কিছুই বলে না। মীরা তখন আনিসকে কল করে। এরপর সে আনিসের সঙ্গে দেখা করতে তার বাড়িতে চলে যায়। মীরা ঝুমার কেস সলভ করার সমস্ত প্ল্যান আনিসের সঙ্গে শেয়ার করে। এরপর সিন এখানেই কাট হয়ে যায়। রাতের বেলা রত্না রূপালীকে বলে মায়ের শরীর খুব অসুস্থ, তাই আমাকে যেতে হবে। আমার এক বোন আছে, সে আমার কাজ সামলে নেবে। রত্না তখন তার বোনকে নিয়ে আসে। এখানে আমরা দেখতে পাই রত্নার সেই বোন আর কেউ নয়, এসআই মীরা। মীরা রত্নার বোন সেজে ওই আশ্রমে প্রবেশ করে। মীরাকে দেখে রূপালী একদমই সন্দেহ করে না যে মীরা একজন পুলিশ অফিসার হতে পারে। রূপালী মীরাকে বলে তুই এখানে যা দেখবি সব নিজের মধ্যেই রাখবি। তুই এখান থেকে পালাতে পারবি না, কারণ তুই যেখানে যাবি আমরা তোকে ধরে ফেলবো, কারণ পুলিশও আমাদের সঙ্গে আছে। এরপর মীরাকে মেয়েদের রুমে নিয়ে যাওয়া হয়, যেখানে অনেকগুলো বাচ্চা মেয়ে ছিল। তারা অনেক খারাপ অবস্থায় ছিল। রূপালী রাতের বেলা মীরাকে ডিরেক্টরের রুমে নিয়ে যায়। ডিরেক্টরের মীরাকে অনেক ভালো লাগে, তাই সে মীরার দিকে এগিয়ে আসতে থাকে। মীরা তখন তার বন্দুক বের করে। এরপর মীরা ওই লোকটাকে মারতে শুরু করে। এদিকে রোকসানা অনেক অসুস্থ হয়ে পড়েছিল। আনিস তখন মীরাকে কল করে। দুর্ভাগ্যবশত মীরার ফোনটা রূপালীর অফিসেই পড়েছিল। রূপালী মীরার ফোনে আনিসের কল দেখে বুঝে যায় সে একজন পুলিশ অফিসার। সে তৎক্ষণাৎ ডিরেক্টরের রুমের দিকে ছুটে যায়। মীরা ফোন না তোলায় আনিস সুরঞ্জনকে কল করে মীরার খবরটা জানিয়ে দেয়। সুরঞ্জনও তখন দ্রুত বেরিয়ে পড়ে। এদিকে রূপালী ডিরেক্টরের রুমে এলে তাকে দেখে মীরা তার দিকে বন্দুক ধরে। রূপালী এতে অনেক ভয় পেয়ে যায়। মীরা ডিরেক্টরকে মেরে অবস্থা খারাপ করে ফেলেছিল, যার ফলে ওই ডিরেক্টর তার কাছে ক্ষমা চাইতে শুরু করে। মীরা এরপর বাচ্চাদেরকে বের করে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসতে থাকে। সুরঞ্জনও ততক্ষণে সেখানে চলে আসে। সে মীরাকে বেরিয়ে আসতে দেখতে পায়। তবে সে এখানে মীরার মধ্যে আবিদাকে কল্পনা করে। মীরা যেন আবিদারই প্রতিচ্ছবি ছিল। সুরঞ্জন ভয় পেয়ে মীরাকে জড়িয়ে ধরে, তবে পরক্ষণে আবার সে মীরাকে ছেড়ে দেয় আর অনেক রেগে তাকে বলে এই ধরনের কাজ আর কখনোই করবে না। পুলিশরা সব বাচ্চাদেরকে উদ্ধার করে নিয়ে চলে যায়, আর সুরঞ্জন মীরাকে নিয়ে একটা ক্যাফেতে যায়। আতিতোষও সুরঞ্জনকে ফলো করে সেখানে আসে। মীরা সুরঞ্জনকে আবিদার ব্যাপারে জিজ্ঞেস করে। সুরঞ্জন তখন আবিদার ব্যাপারে বলতে শুরু করে। সুরঞ্জন বলে আমি তখন ওয়ার্ডগঞ্জ থানার ওসি ছিলাম। গৌরাঙ্গ আর আনিসও ছিল। আবিদা এসআই হিসেবে জয়েন করেছিল। সে অনেক স্মার্ট ছিল, তার ফ্যামিলি অনেক গরিব ছিল। ওই সময় আমাদের কাছে একটা বড় কেস এসেছিল। রাজপাল সিং বিহারে একটা ড্রাগসের বিজনেস করত। আমরা খবর পাই তারা ওয়ার্ডগঞ্জে একটা ডিপোতে বিজনেস করছে। রাজপাল আমাদের এক ইনফর্মারকে কিডন্যাপ করেছে। এখানে গাজী নামের এক লোক রাজপালের বিজনেস সামলাতো। তার লোকেরা ইনফর্মারকে ধরে নিয়ে গিয়ে তার গায়ে আগুন ধরিয়ে দেয়। আবিদা এই খবর পেয়ে কাউকে না জানিয়েই সেখানে যায়, ঠিক তোমার মতো।
গাজীর লোক আমাকে কল করে হুমকি দিয়েছিল যে তারা আবিদাকে মেরে ফেলবে। ক্ষমতা থাকলে আমি যেন তাকে বাঁচিয়ে নেই। এখানেই ফ্ল্যাশব্যাকে সিরিজের শুরুর সিনটা দেখানো হয়, যেখানে বম ব্লাস্ট করলে সুরঞ্জন গাড়ি থেকে নামে আর সেখানে সে আবিদাকে আগুনে পুড়তে দেখে। সুরঞ্জন তাকে বাঁচাতে চায় কিন্তু বাঁচাতে পারে না। সিন প্রেজেন্টে আসে। সুরঞ্জন বলে, আমার পৌঁছতে খুব দেরি হয়ে গিয়েছিল, তাই আমি তাকে বাঁচাতে পারিনি। সুরঞ্জন অনেক রেগে গিয়ে সেখানকার 8 জনকে গুলি করে মেরে ফেলেছিল। এই 8 জনকে মারার কারণে গৌরব শর্মার কাছে এটা নিয়ে সুরঞ্জনের নামে নালিশ দিয়েছিল, যার ফলে অনিচ্ছা সত্ত্বেও শর্মা সুরঞ্জনের ওপর ইনকোয়ারি বসিয়ে দেয়। এরপর থেকে সুরঞ্জন অফিসিয়ালি কোনো কেসে কাজ করতে পারে না। সুরঞ্জন সব সময় সব কেসে সবাইকে গাইড করতে থাকে। এসব শুনে মীরা অনেক ইমপ্রেস হয়ে যায়। তখনই সেখানে আনিস আসে। মীরাকে বাঁচানোর জন্য আনিস সুরঞ্জনকে ধন্যবাদ জানায়। সুরঞ্জন বাড়ি ফিরে তার ঘরে লাইট জ্বলতে দেখে। তখন তার মনে একটু সন্দেহ জাগে, কারণ আজ মায়ের দিল্লি যাওয়ার কথা ছিল। সেই হিসেবে বাড়ি তো ফাঁকা থাকার কথা। সুরঞ্জন বন্দুক নিয়ে ভেতরে ঢুকে মায়াকে দেখতে পায়। মায়া বলে, আমার দিল্লির মিটিংটা ক্যান্সেল হয়ে গেছে, তাই আমি এখানে চলে এসেছি। এরপর মায়া সুরঞ্জনের জন্য ড্রিঙ্ক আনতে যায়। তখনই মায়ার ফোনে সেই আরএস আবারও কল করে। সুরঞ্জন এটা দেখে ফেলে। সুরঞ্জন এই ব্যাপারে মায়াকে জিজ্ঞেস করলে মায়া মিথ্যে বলে দেয় যে এটা রেশমি সেন, তার কলিগ। সুরঞ্জন তখন ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে চলে যায়। এদিকে মাঝরাতে রেড লাইট এরিয়া থেকে শাবানা পালিয়ে যায়। পরদিন মীরার মা তাকে বলে যে আজ তাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, কারণ ছেলেপক্ষ তাকে দেখতে আসবে। কিন্তু মীরা বিয়ে করতে একদমই ইন্টারেস্টেড ছিল না। তবুও সে তার মাকে বলে যে সে আজ তাড়াতাড়ি বাড়ি ফিরবে। মীরা অফিসে এলে সুরঞ্জন সেখানে সবাইকে একটা নতুন কেসের জন্য একটা জায়গায় পাঠিয়ে দেয়, যেখানে একটা ফ্যামিলির সবাইকে খুন করা হয়েছে। এরপর আনিস, মীরা আর রিজু সবাই ইনভেস্টিগেশন করার জন্য ওই ক্রাইম সিনে চলে যায়। সেখানে ওই ফ্যামিলির বড় ছেলে পুরো খুনের ঘটনাটা দেখেছিল। ছেলেটার বয়স খুবই অল্প ছিল। আনিস ছেলেটাকে জিজ্ঞাসাবাদ করলে ছেলেটা জানায় তার নাম কাজল। তো কাজল বলে, গতরাতে আমি ওয়াশরুমে যাওয়ার জন্য বাইরে বেরিয়েছিলাম। তখনই আমি 3 জন লোককে ভেতরে ঢুকতে দেখি। তারা সবাই আমার চোখের সামনে আমার বাবা, সৎ মা, ভাই বোন সবাইকে খুন করেছে। বাড়ির ভেতরে রিজু খুন হওয়া বাচ্চাদের বার্থ সার্টিফিকেট ছেঁড়া অবস্থায় খুঁজে পায়। একটা অল্প বয়স্ক ছেলে তখন তাদেরকে একটা প্লাস্টিকের ব্যাগ এনে দেয়, যেটা কিনা সে নালায় কুড়িয়ে পেয়েছিল। মীরা ব্যাগ চেক করে সেখানে কিচেনের ইউজ করা কিছু ছুরি দেখতে পায়। মীরা বলে, প্রফেশনাল খুনিরা তো নিজেদের ছুরি দিয়েই খুন করে। আনিস ওই ছেলেটাকে তাদের হেফাজতে নিয়ে আসে। এদিকে মনসুর রেড লাইট এরিয়াতে শাবানার সঙ্গে দেখা করতে যায়, কিন্তু শাবানা তো পালিয়ে গিয়েছিল। সাবির ফারজানাকে শাবানার ব্যাপারে জিজ্ঞেস করে। ফারজানা বলে সে কিছু বলে যায়নি। মনসুর তখন সেখান থেকে চলে যায়। এরপর আমরা সুরঞ্জনকে গৌরঙ্গের সাথে বসে মদ খেতে দেখি। গৌরঙ্গ সুরঞ্জনকে বলে, আবিদার কেস রিওপেন হতে চলেছে। আপনার শত্রু ভেতরেও আছে, আবার বাইরেও আছে। তবে আপনি এনকোয়ারি নিয়ে একদম চিন্তা করবেন না। আমি আর আনিস ওই দিন স্পটে ছিলাম, আমরা দেখেছি কি হয়েছে। আপনি তাদেরকে না মারলে তারা আমাদেরকে মেরে ফেলত। সুরঞ্জন বলে, তারা শুধু আমাকে ওয়ার্ন করার জন্য আবিদাকে মেরেছিল। তার জবাবও তারা পেয়ে গেছে। সুরঞ্জন বাথরুমে ঢুকে সেখানে একটা সিক্রেট জায়গা থেকে একটা পেন ড্রাইভ বের করে আর বলে, যতদিন এটা আমার সাথে আছে ততদিন তুমি কিছুই করতে পারবে না। রাজপাল, তুমি শুধু কুকুরের মতো ঘেউ ঘেউ করতে পারবে, কিন্তু কামড়াতে পারবে না। এদিকে আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই রাতের অন্ধকারে সবাইকে লুকিয়ে সুরঞ্জন একটা ল্যাপটপ থেকে পেন ড্রাইভে কিছু ইনফরমেশন নিয়ে নেয়। ওদিকে মীরা আর রিজু ফিরে এসে সুরঞ্জনকে ওই মৃত ব্যক্তিদের ছবি দেখায়। রিজু বলে, মার্ডার ওয়েপন প্রফেশনাল কিলারদের সঙ্গে ম্যাচ করছে না। মীরা বলে, ওই ছেলেটার কথাবার্তাও একটু সন্দেহজনক ছিল, সে খুনিকে হয়তো চেনে। সুরঞ্জন বলে, আজ আমি অনেক টায়ার্ড, এটা নিয়ে কাল কথা হবে। এরপর সুরঞ্জন বাড়িতে চলে যায়। এদিকে সাবির রাস্তায় এক ট্রাক ড্রাইভারের লাশ ইনভেস্টিগেট করতে যায়। শহরে একের পর এক খুন হওয়ার কারণে জনগণ পুলিশকে নিয়ে অনেক আজে বাজে কথা বলতে শুরু করে। এরপর সাবির তার কেবিনে গেলে সেখানে একটা সুটকেস দেখতে পায়। কেউ তার কেবিনে সুটকেস ভর্তি টাকা রেখে গিয়েছিল। সেটা দেখে মনসুর ভাবে গাজী হয়তো রুবির কেসটা চাপা দেওয়ার জন্যই সাবিরকে টাকাগুলো পাঠিয়েছে। অন্যদিকে মীরা, গৌরঙ্গ আর রিজু কাজলের বাড়ির সামনে চাওয়ালার দোকানে যায় এবং সেখানে গিয়ে ওই খুনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। চাওয়ালা তাদেরকে জানায় যে কাজলের সৎমা একদমই তাকে ভালোবাসত না। এরপর মীরা বাড়িতে চলে আসে। বাড়িতে পাত্রপক্ষ এসেছিল, কিন্তু মীরা তাদেরকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। পরের সিনে আমরা দেখি শর্মার অফিসে কেউ রুবির পোস্টমর্টম রিপোর্ট আর সিমেন্ট স্যাম্পল রেখে গেছে। শর্মা পালকে ডেকে ওই স্যাম্পল আর রিপোর্ট দিয়ে বলে, ডক্টর বক্সিকে এই স্যাম্পলের ডিএনএ টেস্ট করতে বলো। সবার আগে জানতে হবে এইসব আমার টেবিলে কে রাখলো। শর্মা পালকে সতর্ক করে দেয় যে এই ব্যাপারে যেন সে, ডক্টর বক্সি আর পাল ছাড়া আর কেউই কিছু জানতে না পারে। ওদিকে রাতের বেলা আমরা মায়াকে আরএস এর সঙ্গে দেখতে পাই। এই আরএসই ছিল আসলে রাজপাল সিং। সে সুরঞ্জনের শত্রু ছিল আর সেই আবিদাকে খুন করিয়েছিল এবং মায়াকেও সুরঞ্জনের কাছে সেই পাঠিয়েছিল। মায়ার মেয়ে রাজপালের কাছে বন্দী ছিল।
তাই মায়া বাধ্য হয়ে সুরঞ্জনের ব্যাপারে সব খবরাখবর আরএস অর্থাৎ রাজপালকে দিত। মায়া আরএসকে জিজ্ঞেস করে, আমার মেয়ের সাথে আপনি কবে দেখা করতে দেবেন? আরএস বলে, সঠিক সময় এলে। মায়া রেগে বলে, আমার মেয়েকে এখন ফিরিয়ে দিন। আমার মেয়ে রিয়াকে আপনি কেন কেড়ে নিতে চান? আরএস বলে, তোমার জীবন আমি ধার হিসেবে দিয়েছি, এই ধার তো তোমাকে শোধ করতেই হবে। পরদিন অফিসে একজন ফরেন্সিক ডক্টর এসে সুরঞ্জনকে বলে, ওই মহিলার পুরুষের ওপর অনেকবার ছুরি চালানো হয়েছে। ছুরিগুলো আলাদা আলাদা সাইজের ছিল। মাটিতে রক্তের ওপর অনেকগুলো পায়ের ছাপও পাওয়া গেছে। পায়ের প্যাটার্ন দেখে মনে হচ্ছে কেউ সেখানে নাচছিল। সন্ধ্যার মধ্যেই ডিটেলস রিপোর্ট পাঠিয়ে দেব। তখন আনিস এসে সুরঞ্জনকে জানায় যে কাজল গতরাতে হোম থেকে পালিয়ে গেছে। তখন সুরঞ্জন সবাইকে নিয়ে কাজলকে খোঁজার জন্য কাজলের মহল্লায় যায়। সেখানকার একটা র্যান্ডম ছেলে রন্টু নামের একটা ছেলের বাড়িতে তাদেরকে নিয়ে যায়। সেখানেই কাজল বাকি ছেলেদের সঙ্গে বসে মোবাইলে ভিডিও দেখছিল। সুরঞ্জন সেখান থেকে কাজল সহ বাকিদেরকে ধরে নিয়ে আসে আর তাদের মোবাইলও নিয়ে নেয়। আসলে কাজলই তার পরিবারকে খুন করেছিল, আর সে বাকিদের সঙ্গে বসে গত রাতের ওই হত্যার ভিডিওগুলোই দেখছিল। ওই ভিডিও দেখে মীরা, রিজু, আনিস সবাই অনেক অবাক হয়। কাজল কিছু ছেলেকে সঙ্গে নিয়ে তার পরিবারকে জঘন্যভাবে খুন করেছে, আর তারপর তাদের রক্তের ওপর তারা নেচেছে। এদিকে সাবির ওই টাকার ব্যাগ নিয়ে গৌরবের কাছে গেলে গৌরব এতে অনেক রাগারাগি করে। সে ভাবে সাবির হয়তো তাকে টাকা ঘুষ দিচ্ছে। গৌরব সাবিরকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয়। রাতের বেলা মীরা রিজুর বাড়িতে যায়। তাকে দেখে রিজুর মা অনেক খুশি হয়। রিজু আর মীরা কাজলের এমন হত্যাকাণ্ডের ঘটনায় অনেক শকে ছিল। এদিকে সুরঞ্জনও মদ খেতে খেতে আনিসকে বলে, আমি জীবনে অনেক কেস দেখেছি, কিন্তু আজকের এই ঘটনা দেখার পর আমি এখান থেকে পালাতে যাচ্ছি। কাজলের ঘটনাটা তারা কেউ মেনেই নিতে পারছিল না। পরদিন সুরঞ্জন কাজলকে ইন্টারোগেট করলে কাজল বলে, তারা আমার কেউই ছিল না। ওই লোকটা আমার মাকে মারত, আমাকেও মারত, পুরো গা সিগারেট দিয়ে জ্বালাতো আমার। কাজল তার শরীরে সিগারেটের পোড়ার দাগগুলো দেখায়। এরপর বলে, আমার মায়ের পেটে বাচ্চা ছিল, সে লাথি মেরে ওই বাচ্চাটাকেও মেরে ফেলেছিল, আর আমাকে সব সময় বলতো আমি তার সন্তান নই। এরপর সে আমাদেরকে ছেড়ে চলে যায়। 7 বছর আসেনি। আমি খোঁজ নিয়ে তার বাড়িতেও গিয়েছিলাম, কিন্তু তার স্ত্রী আমাকে ঘরে ঢুকতে দেয়নি। আমার মায়ের 5,000 টাকা ছিল, সেটা দিয়ে আমি ওই মহল্লায় কিছু বন্ধু বানিয়ে তাদেরকে নিয়ে আমি তার স্ত্রী আর সন্তানকে খুন করেছি। এসব শুনে সবাই অনেক হতাশ হয়ে যায়। তাদের কারোর কিছু বলার ছিল না, কারণ কাজল পরিস্থিতির শিকার ছিল। এরপর আমরা দেখি মায়া এই কাজলের নিউজটা কভার করে। পরের সিনে আমরা দেখি পাল শর্মার কাছে এসে বলে, আমার মনে হয় কেউ আপনার সঙ্গে মজা করেছে। ফরেন্সিক রিপোর্ট তো বলছে এই সিমেনের স্যাম্পলটা হচ্ছে পানি। শর্মা বলে, এর মানে ওই পোস্টমর্টম রিপোর্টও ফেক? পাল বলে, মনে তো তাই হয়। শর্মা এটা নিয়ে একটু চিন্তায় পড়ে যায়। ওদিকে সাবির মনসুরকে গাজীর ব্যাপারে জিজ্ঞেস করে। তখন মনসুর বলে, সে ড্রাগসের বিজনেস করে, বিভিন্ন দেশে তার ড্রাগস যায়। সাবির এরপর ফারজানার সঙ্গে দেখা করতে যায় আর তাকে গাজীর ব্যাপারে জিজ্ঞেস করে। ফারজানা থেকে অ্যাড্রেস নিয়ে সাবির গাজীর সঙ্গে দেখা করতে যায়। এখানে আমরা গাজীর সঙ্গে শওকতকেও দেখতে পাই। সাবির গাজীকে রুবির ব্যাপারে জিজ্ঞেস করে। তখন গাজী বলে, রুবি তো অনেক সুন্দরী ছিল, আমি তাকে নিয়ে এসেছিলাম, সে অনেক ভালো নাচত। এরপর তার উপর অনেকের নজর পড়ে গেল, তারপর আর আমি তাকে ধরে রাখতে পারিনি। সাবির তখন বলে, সে মারা গেছে আর আপনি চুপচাপ বসে আছেন? গাজী তখন সাবিরকে কিছু বলে না। তখনই ওই লোকটা এসে সাবিরকে নিচে ছাড়তে যেতে চায়। যাওয়ার আগে গাজী সাবিরকে বলে দেয়, পরের বার আসলে বন্ধু হিসেবে আসবেন, তাহলে ভালো লাগবে। এরপর সাবির চলে যায়। রাতের বেলা আমরা একটা ছেলেকে মেয়েদের মতো করে সাজতে দেখি। ছেলেটা ট্রান্সজেন্ডার ছিল। তখন কেউ তাকে কল করে। ছেলেটার কথার মাধ্যমে বোঝা যায় এই ছেলেটা কারোর সঙ্গে দেখা করতে যাচ্ছে। এদিকে শর্মা আনিসকে বলে, আমার কাছে একটা পোস্টমর্টম রিপোর্ট এসেছে, তবে সেটা কোনো সরকারি হসপিটালে নয়, বরং প্রাইভেট হসপিটালে করা হয়েছে। এই রিপোর্টে হসপিটালের নাম এবং ডক্টরের সাইন কিছুই নেই। এই রিপোর্ট অনুযায়ী প্রথমে মেয়েটাকে গলা টিপে মারা হয়েছে, তারপর তাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এখন আমি জানি না এটা সত্যি নাকি কোনো রকম প্র্যাঙ্ক। শর্মা আনিসকে বলে, তোমার মাথা ঠান্ডা, তাই আমি চাই এই কেসটা তুমি দেখো। এই কেসটাও ওই এলাকার যেখানে আবিদা খুন হয়েছিল, যার জন্য আমি সুরঞ্জনকে কিছু বলতে পারবো না। আনিসও তখন এই কেসটা নিয়ে নেয়। পরের সিনে আমরা ওই ট্রান্সজেন্ডার ছেলেটাকে তার গাড়ির মধ্যে দেখতে পাই। তার গাড়ির মধ্যে কেউ একজন অনেক ধোঁয়া ছড়িয়ে দিয়েছিল, যার ফলে তার মৃত্যু হয়েছে। দুজন পুলিশ এত ধোঁয়া দেখে এগিয়ে আসে। একজন কনস্টেবল ছেলেটাকে দেখে বলে, আরে এটা তো রজত ভট্টাচার্য, 22 বছর বয়স। পরের সিনে আমরা দেখি শর্মা ইনফর্মার অফিসার পালকে বলে, আমি আজ গৌরব আর সুরঞ্জন দুজনকে এখানে ডেকেছি। আমি কিছু বুঝতে পারছি না, এই কেস অনেক ফিশি। একটা নতুন কেস এসেছে, আমি তাদের দুজনের কেমিস্ট্রি বুঝতে চাই, সেটা নিয়েই তাদের সঙ্গে কথা বলবো। তখন গৌরব সেখানে আসে। গৌরবের কথায় বোঝা যায় যে সে সুরঞ্জনকে হিংসা করত। কিছুক্ষণ পর সুরঞ্জন আসে। শর্মা তাদেরকে বলে পিএম আসছে, সে এখান থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত গাড়িতে যাবে, কিন্তু ফিরে আসবে হেলিকপ্টারে। আমাদের কাছে এমনই কিছু রিপোর্ট আছে।
ব্ল্যাক ফ্ল্যাগ ডেমনস্ট্রেশনও হতে পারে। এখানে কোনো স্মাগল হচ্ছে কিনা বা কোনো ক্রিমিনাল ঢুকেছে কিনা এসব ইনফরমেশন কালেক্ট করতে হবে আমাদের। গৌরব সুরঞ্জনের দিকে তাকিয়ে বলে, এখানে আমাকে কি প্রয়োজন? আপনি তো সঠিক লোক পেয়েই গেছেন। তার তো ভুল মানুষকে ফাঁসিয়ে দেওয়ার রেকর্ড আছেই, সেই সবকিছু সামলে নেবে। পরের সিনে আমরা শওকতকে পুকুরে রুবির লাশ খুঁজতে দেখি, কিন্তু সে রুবির লাশ খুঁজে পায় না। এখানে বোঝা যায় রুবির ব্যাপারে গাজী নিশ্চয়ই কিছু জানে। রাতের বেলা সুরঞ্জন ধাবায় বসে মদ খেতে খেতে গৌরবের বলা কথাগুলো ভাবছিল। সুরঞ্জনের গৌরবের কথা একদমই ভালো লাগেনি, এজন্য সে সেখানে বসে মদ খাচ্ছিল। তখনই সেখানে রিজু আসে। রিজু তাকে এই অবস্থায় দেখে জিজ্ঞেস করে, স্যার কোনো প্রবলেম? সুরঞ্জন বলে, সবকিছুতেই তো প্রবলেম। আমাকে সে বলেছে আমি সবসময় ভুল মানুষকে ফাঁসিয়ে দিই, কিন্তু ট্র্যাজেডি হলো এটা সত্যি। এখান থেকে সিন ফ্ল্যাশব্যাকে যায়, আর আমাদেরকে দেখানো হয় 15 বছর আগে একটা লোক তার ছোট্ট মেয়েকে নিয়ে তার কাছে রিপোর্ট লেখাতে আসে। লোকটা বলে যে তার ভাইয়ের সঙ্গে জমি নিয়ে তার ঝামেলা হয়েছে, এর শত্রুতার জেরে সে তার ছোট বাচ্চা মেয়েটাকে রেপ করে পালিয়ে গেছে। এসব শুনে সুরঞ্জন ওই লোকটার ভাইকে অ্যারেস্ট করে তাকে অনেক মারধর করে, কিন্তু লোকটা বলে যে সে কিছুই করেনি। কিন্তু এই কেসের জন্য তার 10 বছরের কারাদণ্ড হয়। সিন প্রেজেন্টে আসে। রিজু এসব শুনে বলে, এখানে ভুল কোথায়? তখন সুরঞ্জন বলে, এখানে সবই ছিল ভুল। সিন আবার ফ্ল্যাশব্যাকে যায়। ওই লোকটার ভাইয়ের কারাদণ্ড হওয়ার পর লোকটা মিষ্টি নিয়ে সুরঞ্জনের কাছে এসে সব সত্যি বলে। আসলে লোকটা জমির জন্য তার ভাইকে ফাঁসিয়েছিল। তার ভাইয়ের শাস্তি হওয়ার পর পুরো জমিটা তার হয়ে গিয়েছিল, এজন্যই সে সুরঞ্জনকে মিষ্টি খাওয়াতে এসেছিল। লোকটার মেয়ে বোবা ছিল, তাই সে কিছুই বুঝতো না ওই জমির জন্য লোকটা নিজের মেয়েকে রেপ করেছিল। এসব জানার পর সুরঞ্জন অনেক আফসোস করে, কারণ সে ভুলবশত লোকটার ভাইকে শাস্তি দিয়েছে, যেখানে শাস্তি পাওয়ার কথা ছিল ওই লোকটার। আর এই ভুলের জন্যই গৌরব তাকে কথা শুনিয়েছিল। সিন প্রেজেন্টে আসে। সুরঞ্জন রিজুর সাথে ওই ধাবা থেকে বের হয়। আতিতোষও তাদেরকে ফলো করতে থাকে। তখনই এক লোক বাইকে করে এসে সুরঞ্জনের দিকে গুলি ছুঁড়ে পালিয়ে যায়, কিন্তু গুলিটা রিজুর গায়ে লাগে। আতিতোষ তখন ছুটে সেখানে আসে। আতিতোষ আর সুরঞ্জন ওই লোকটাকে ফলো করে, কিন্তু তারা ধরতে পারে না। এরপর রিজুকে তারা হসপিটালে নিয়ে যায়। হসপিটালের বাইরে দাঁড়িয়ে আতিতোষ পালকে কল করে এই ঘটনার ব্যাপারে বলে দেয়। তখন সুরঞ্জন তার কাছে এসে বলে, পাল স্যারের জন্য কাজ করছো? আতিতোষ বলে, হ্যাঁ, কিন্তু আপনি জানলেন কিভাবে? সুরঞ্জন বলে, তুমি আমাকে রোজ ফলো করো, আর আমি তোমাকে চিনব না? আতিতোষ তখন নিজের পরিচয় দেয় আর বলে, স্যার কাজের কোনো ভ্যাকেন্সি আছে কিনা একটু দেখবেন, আমি অনেক ভালো কারাটে জানি। এরপর সুরঞ্জন তার সাথে চলে যায়। হসপিটালে রিজুর মা একা ছিল। তখনই সেখানে আনিস, গৌরাঙ্গ আর মীরা আসে। রিজুর রক্তের দরকার ছিল। মীরা রিজুকে রক্ত দেয়। শর্মা সুরঞ্জনকে কল করলে সুরঞ্জন তাকে এই সব কিছু জানিয়ে দেয় আর বলে, মনে হচ্ছে রাজপাল সিং এর গ্যাংয়ের লোকেরা এই কাজটা করেছে। তবে শর্মা তাকে কোনো কিছু করতে মানা করে। সুরঞ্জন বলে, আমি এমন কিছুই করব না যাতে আপনার অসুবিধা হয়। ফোন রাখার পর সুরঞ্জন তার বন্দুক রেখে অন্য একটা বন্দুক বের করে নিয়ে দোকানদারের কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করে, রাজপালের গ্যাংয়ের লোকেরা এখন কলকাতায় কোথায় থাকে? দোকানদার বলে, আগে হাওড়া ডিলাক্স হোটেলে থাকতো, কিন্তু এখন জানি না কোথায় থাকে। সুরঞ্জন এরপর ওই দোকানদারকে কিছু টাকা দিয়ে চলে যায়। এরপর আমরা রাস্তায় একটা ছেলেকে দেখি, যে একজন ট্রান্সজেন্ডার ছেলের গাড়ির ভেতরে একটা পাইপ ঢুকিয়ে ভেতরে অনেক বিষাক্ত গ্যাস ছড়িয়ে গাড়ির গ্লাস বন্ধ করে দিয়ে চলে যায়। গাড়ির ভেতরে ওই ছেলেটা অবচেতন অবস্থায় পড়েছিল। ওই গ্যাসের কারণে ছেলেটার মৃত্যু হয়। বিষাক্ত গ্যাস ছড়িয়ে রজতকেও এই ছেলেটাই মেরেছিল। এদিকে মায়াও জেনে গিয়েছিল যে রাজপালের লোকেরা সুরঞ্জনের ওপর গুলি চালিয়েছে। এটা নিয়ে সে ফোনে রাজপালের সঙ্গে অনেক রাগারাগি করে। এদিকে সুরঞ্জন ওই ডিলাক্স হোটেলে গিয়ে রিসিপশনিস্টকে জিজ্ঞেস করে, বিহার থেকে যে লোকেরা এসেছে তারা কোথায় থাকে? রিসিপশনিস্ট তাকে বলে দেয় যে তারা ওপরে থাকে। সুরঞ্জন তখন ওপরে চলে যায়। ছাদে রাজপালের সব লোকেরা আড্ডা দিচ্ছিল। সুরঞ্জন সেখানে গিয়ে ওই বাইকওয়ালাকে খুঁজতে থাকে যে রিজুকে গুলি করেছিল। সুরঞ্জনের লোকটাকে সেখানে দেখতে পেয়ে প্রথমে সেখানকার লাইটে গুলি করে, যার ফলে চারপাশে অন্ধকার হয়ে যায়। তখন সুরঞ্জন ওই লোকটার 2 হাতে গুলি করে চলে যায়। অন্ধকারের কারণে কেউই সুরঞ্জনকে দেখতে পায় না। এরপর সুরঞ্জন হসপিটালে চলে যায়। মীরা হসপিটালে রিজুর জন্য ফুল নিয়ে আসে। সুরঞ্জনও এসেছিল, কিন্তু সে কেবিনে ঢোকে না। পরদিন আনিস গৌরাঙ্গের সাথে গতরাতের হোটেলের গোলাগুলির ঘটনাটা আলোচনা করছিল। গৌরাঙ্গ আর আনিস বুঝতে পেরেছিল যে এটা সুরঞ্জনই করেছে, কিন্তু তারা কাউকেই কিছু জানায় না। এরপর গৌরব ওই হোটেলে ইনভেস্টিগেশন করতে যায়। গৌরবেরও সন্দেহ হচ্ছিল এই কাজটা সুরঞ্জনেরই। সে শিওর হওয়ার জন্য রিসিপশনিস্টকে সুরঞ্জনের ছবি দেখালে রিসিপশনিস্ট সুরঞ্জনকে আইডেন্টিফাই করে। গৌরব তখন সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর অফিসার শান্তনু সেখানে এলে রিসিপশনিস্ট তাকে জানিয়ে দেয় যে লালবাজার থেকে একজন অফিসার এসেছিল। সেটা শুনে শান্তনু বলে, লালবাজার থেকে কে এসেছিল? আমরা তো অফিসিয়ালি কোনো ইনফরমেশন এখনো কাউকে দেইনি। এদিকে আনিস ওয়ার্ডগঞ্জে সাবিরের সঙ্গে দেখা করতে যায়। সেখানে সে রুবির পোস্টমর্টম রিপোর্ট দেয়। এটা দেখে সাবির অনেক অবাক হয় আর বলে, লাশ তো চুরি হয়ে গিয়েছিল। আনিস বলে, আমার মনে হয় যারা রুবির লাশ চুরি করেছিল তারাই তার পোস্টমর্টম করেছে।
মর্গ থেকে বডি চুরি হওয়ার পর আপনি কি করেছেন? সাবির বলে, থানার খাতায় রিপোর্ট লিখেছি। আপনি কি জানেন বডি এখন কোথায়? আনিস বলে, না। সাবির বলে, এই কেসে আপনার কোনো হেল্প লাগলে বলবেন। আনিস বলে, এই কেসে আর কে কে ইনভলভ ছিল? সাবির বলে, এসআই মনসুর। আমি কি তাকে ডাকবো? আনিস বলে, না, আমি তার সঙ্গে আলাদাভাবে দেখা করব। এদিকে হোটেলে গুলির ঘটনাটাও মায়া নিউজে বলে। লোকটা মারা যায়নি, তবে তার 2 হাত পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল। এই নিউজটা শর্মা আর পাল টিভিতে দেখছিল। তখনই কমিশনার শর্মাকে কল করলে শর্মা তাকে জানায় যে রাজপাল সিং এর গ্যাংই গুলি চালিয়েছিল। তার উদ্দেশ্য সুরঞ্জন ছিল, কিন্তু গুলিটা রিজুর লেগেছে। কমিশনার হোটেলের গুলির ঘটনা জিজ্ঞেস করলে শর্মা বলে যে ওই ঘটনাটা আলাদা, সেটা হয়তো কোনো গ্যাং ওয়ার। কিছু লোক সেখান থেকে পালিয়ে গেছে আর তাদের একজনের 2 হাতে গুলি লেগেছে, তার হাতটা কেটে ফেলা হয়েছে। কিছুক্ষণ পর শান্তনু এসে শর্মাকে জিজ্ঞেস করে লালবাজারের হোটেলে কে গিয়েছিল, কিন্তু শর্মা এ ব্যাপারে কিছুই জানে না। শর্মা বলে, এই কেস তো এখনো আমাদের হাতে আসেনি, তাহলে কে গিয়েছিল? শর্মা সুরঞ্জনকে ডেকে আনে। সুরঞ্জন এলে শান্তনু সুরঞ্জনকেও বলে যে লালবাজারে একজন অফিসার হোটেলে গিয়েছিল, আর সে সাসপেক্টের ছবিও দেখিয়েছে আর রিসিপশনিস্ট তাকে আইডেন্টিফাইও করেছে। সুরঞ্জনও বুঝতে পারছিল না কে গিয়েছিল। শান্তনু এরপর চলে যায়। সুরঞ্জন শর্মাকে কিছু বলতে চায়, কিন্তু শর্মা তাকে স্পষ্ট বলে দেয় যে তুমি এই কেসে ঢুকবে না, এটা আমি হ্যান্ডেল করে নেব। সুরঞ্জনও তার অর্ডার মানতে বাধ্য হয়। এদিকে আনিস মনসুরের সঙ্গে দেখা করে রুবির ব্যাপারে জিজ্ঞেস করে। তখন মনসুর বলে, আমার মনে হয় এটা সুইসাইড, তার বয়ফ্রেন্ড আসলাম তার লাশ সরিয়েছিল। আনিস তখন জিজ্ঞেস করে, তার কি আর কোনো বয়ফ্রেন্ড ছিল? মনসুর বলে, আর কে থাকবে? আনিস বলে, যদি আর কেউ নাই থাকে তাহলে আসলামকে কে মারল? মনসুর তখন কিছুই বলতে পারে না। সাবির আবার ফারজানার সঙ্গে দেখা করে তাকে জিজ্ঞেস করে মর্গ থেকে বডি চুরি হওয়ার পর সেই বডি কোথায় গেছে। ফারজানা তখন তাকে বলে, কবরস্থান থেকে তো আপনি বডি নিয়ে গিয়েছিলেন, তারপর আমি আর কিছু জানি না। এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ফারজানা ওই লাশটার পোস্টমর্টম করার পর একটা জায়গায় দাফন করে দিয়েছিল। সাবির ফারজানাকে বলে, কেউ কিছু জানে না তাহলে তার পোস্টমর্টম রিপোর্ট লালবাজারে কে দিয়েছিল? এটা জানতে পারলেই এই কেসটা সলভ হয়ে যাবে। তার পেটে কার বাচ্চা ছিল? শাবানা সবকিছু জানতো, কিন্তু সে তো পালিয়ে গেছে। আসলামও হয়তো জানতো সবকিছু, হয়তো তুমিও জানো, কিন্তু তুমি বলবে না। সাবির এরপর চলে যায়। এদিকে পাল ওই লোকের হাতে লাগা গুলি দুটো এনে শর্মাকে দেয় আর বলে, হসপিটাল থেকে এগুলো নিয়ে এসেছি, ভালোভাবে দেখুন। শর্মা বলে, এগুলো তো আমাদের সার্ভিস রিভলভারের বুলেট। পাল বলে, পুরনো মডেলের রিভলভারের বুলেট এগুলো। শর্মা এখানে বুঝতে পেরে যায় যে এই কাজ সুরঞ্জনই করেছে। পাল বলে, আবিদার কেসের সময় 2টো রিভলভার হারিয়ে গিয়েছিল। শর্মা বলে, এর মানে আমি যা ভাবছিলাম সেটাই ঠিক, এই ছেলেটাকে সামলানো অনেক মুশকিল। পাল বলে, না, পুলিশের মোরালের জন্য এমন অফিসার থাকাটা জরুরি। শর্মা বলে, আমি জানি, কিন্তু আমি ভাবছি লালবাজারের অফিসার হয়ে কে ওই হোটেলে গিয়েছিল, আর সে কার ফটো দেখিয়েছে যাকে রিসিপশনিস্ট আইডেন্টিফাই করেছে। একজন লোকই আছে যার ছবি সে দেখিয়েছে। শর্মা সুরঞ্জনের কথাই বলছিল। শর্মা বলে, আমাদের চুপ করে বসে থাকলে চলবে না। পাল বলে, আপনি নিশ্চিন্তে থাকুন, ওই ফটোর কেসটা আমি সামলে নেব। এরপর আতিতোষ ওই রিসিপশনিস্টকে ধরে নিয়ে পালের কাছে আসে। পাল তাকে 10,000 টাকা দিয়ে বলে, কাল রাতে কে এসেছিল, কাকে দেখেছো এসব ভুলে যাও, আর এক্ষুনি কলকাতা ছেড়ে চলে যাও। লোকটা এতে অনেক ভয় পেয়ে কলকাতা ছাড়তে রাজি হয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, পালের তো ওই লোকটার কাছ থেকে জানার কথা ছিল যে লালবাজার থেকে কোন অফিসার গিয়েছিল, কিন্তু পাল সেটা না করে এই লোকটাকে কেন এখান থেকে পালাতে বলল? এটার উত্তর আমরা সামনে জানতে পারবো। রাতের বেলা কিছু পুলিশ ওই ট্রান্সজেন্ডার ছেলেটার গাড়ি থেকে ছেলেটার লাশ উদ্ধার করে। অন্যদিকে রাতে মীরা রিজুর সঙ্গে দেখা করতে আসে। রিজু সেখানে মীরাকে জিজ্ঞেস করে, তোমার বিয়ের কথা কত দূর এগোলো? মীরা বলে, মা বাবা হাল ছেড়ে দিয়েছে, এখন নিজেকেই কাউকে খুঁজে বের করতে হবে। রিজু বলে, কাউকে পেয়েছো কি? মীরা বলে, এখনো পাইনি, তোমার নজরে কি কেউ আছে? রিজু তখন চুপ করে থাকে। এখানে আমরা রিজু আর মীরার কেমিস্ট্রি দেখতে পাই। রিজু মীরাকে মনে মনে ভালোবাসত। মীরার মনেও হয়তো রিজুর প্রতি সফট কর্নার ছিল। তো রিজু তাকে জিজ্ঞেস করে, স্যার একবারও আমাকে দেখতে আসেনি। মীরা বলে, সকালে সে এসেছিল, তুমি ঘুমাচ্ছিলে তাই ডাকিনি। পরদিন আনিস ফিরে এলে শর্মাকে বলে, ওসি সাব্বির আহমেদ নতুন জয়েন করেছেন। সে বলেছে মেয়েটার লাশ গায়েব হওয়ার পর সে গৌরব দত্তকে রিপোর্ট করেছিল, তার মেয়েকেও কিডন্যাপ করা হয়েছিল, কিন্তু তার কোনো ক্ষতি হয়নি। যে ছেলেটার উপর সন্দেহ ছিল তার বিরুদ্ধে কোনো এভিডেন্সও পাওয়া যায়নি, তাই তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু ওই রাতেই সেও খুন হয়ে যায়। এক বোরকা পরা মহিলা হসপিটালে এসে অক্সিজেন পাইপ খুলে দিয়ে চলে গিয়েছিল। সাবিরের মতে এর পেছনে বড় কোনো লোকের হাত আছে, আর সে চায় না তার আইডেন্টিটি কারো সামনে আসুক। সে গাজী নামের ওই মাফিয়াও হতে পারে। তখন শর্মা বলে, অনেক কমপ্লিকেটেড একটা ব্যাপার, তুমি সুরঞ্জনের উপর নজর রাখো। আনিসের চলে যাওয়ার পর শর্মা মনে মনে বলে, আমি কি কিছু মিস করছি? এরপর আমরা গৌরবকে দেখতে পাই। সে কাউকে ফোন করে বলে, গুড নিউজ বস,
এখন দুজনকে চালান করার জন্য সব এভিডেন্স আমাদের হাতে চলে এসেছে। এরপর আমরা দেখি মনসুর টেম্পো ড্রাইভার গোবিন্দকে মারতে থাকে আর তাকে বলতে থাকে যে লালবাজারে ওই পোস্টমর্টম রিপোর্ট সে কেন পাঠিয়েছে। কিন্তু গোবিন্দ এসবের কিছুই জানতো না। তবুও মনসুর তাকে মারধর করে সেখান থেকে চলে যায়। রাতের বেলা মায়া সুরঞ্জনকে হোটেলের কথাটা জিজ্ঞেস করে। সুরঞ্জনও তখন তাকে বলে দেয় যে সে কিভাবে ওই লোকটার হাতে গুলি করেছিল। এদিকে আমরা আবার সেই ছেলেটাকে আরেকজন ট্রান্সজেন্ডার ছেলের সঙ্গে দেখতে পাই। এই কিলারের মেইন টার্গেট ট্রান্সজেন্ডার ছেলেরাই ছিল। সে ট্রান্সজেন্ডারদের কোনোভাবে ফাঁসিয়ে তার গাড়িতে এনে প্রথমে ক্লোরোফর্ম দিয়ে অচেতন করত, এরপর গাড়িতে বিষাক্ত গ্যাস ছড়িয়ে চলে যেত। এই ছেলেটা এবারও একজন ট্রান্সজেন্ডারকে ফাঁসিয়ে তাকে গাড়িতে আটকে রেখে বিষাক্ত গ্যাস ছড়িয়ে দিয়ে চলে যায়, যার ফলে এই ছেলেটাও মারা যায়। কিলার পর 3জন ট্রান্সজেন্ডারকে খুন করে। পরদিন এই কেসটা হোমিসাইড ডিপার্টমেন্টে আসে। সুরঞ্জন এই কেসটা নিয়ে তার টিমের সঙ্গে আলোচনা করে। সুরঞ্জন বলে, এই 3টা কেসে 3জন ইয়াং ছেলে মারা গেছে। এটা সুইসাইড হিসেবে প্রমাণিত হলেও আমাদের কাছে এটা মার্ডার হিসেবে ধরার মতো অনেক এভিডেন্স আছে। ডক্টর বক্সি ওই 3জনের পোস্টমর্টম ইনফো দিয়ে বলে, প্রথমে তাদেরকে ক্লোরোফর্ম দিয়ে অচেতন করা হয়েছে, এরপর এক্সস্ট চালু করে চলে যাওয়া হয়েছে যাতে কার্বন মনোক্সাইডের কারণে তাদের মৃত্যু হয়। আনিস বলে, যারা মারা গেছে তাদের বয়স তো অনেক কম আর তারা ভালো ঘরের ছেলে, কিন্তু তাদেরকে কে মারবে? সুরঞ্জন আনিসকে ভিকটিমের পরিবারের সঙ্গে মিটিং ফিক্স করতে বলে। এরপর সুরঞ্জন তার টিমকে নিয়ে ওই ভিকটিমদের বাড়িতে যায়। সেখানে গিয়ে তারা জানতে পারে যে যারা মারা গেছে তারা সবাই গে ছিল। সুরঞ্জন বুঝতে পারে কিলার শুধু গেদেরকেই টার্গেট করছে। এদিকে সাবির গৌরবের কাছে গেলে গৌরব তাকে বলে, তুমি আজকাল আমাকে কিছুই বলো না। লালবাজার থেকে নাকি রুবি নামের কারো পোস্টমর্টম রিপোর্ট এসেছিল, কিন্তু তুমি তো আমাকে কিছুই বলনি। সাবির বলে, আমি ওর টাকার সুটকেস নিয়ে মার্ডারের ব্যাপারেই আপনাকে বলতে এসেছিলাম, কিন্তু আপনি তো অনেক রেগে গিয়েছিলেন, তাই আমি আপনাকে আর কিছু বলিনি। সাবির গৌরবকে বলে, আনিস নামের একজন অফিসার এসেছিল লালবাজার থেকে। গৌরব বলে, আমি জানি সে সুরঞ্জনের চামচা। সে কি বলেছিল? সাবির বলে, সে একটা রিপোর্ট দেখিয়েছিল রুবি নামের একজন মহিলার। গৌরব বলে, তোমার কি মনে হয় না এই কাজটা লালবাজারের কেউ করেছে? এই জন্যই এই রিপোর্ট কেউ লালবাজারে পাঠিয়েছে। এদিকে মনসুরকে আমরা গাজীর কাছে দেখতে পাই। এখানে জানা যায় যে মনসুর গাজীর হয়ে কাজ করে। গোবিন্দকে মারধর করার জন্য গাজী মনসুরের উপর রাগারাগি করে, কারণ গোবিন্দর মাধ্যমে পুলিশ সবকিছু জেনে যেতে পারে। এজন্য সে মনসুরকে অনেক কথা শোনায়। এরপর গাজী শওকতকে পাঠায় গোবিন্দকে মারার জন্য। শওকত গিয়ে গোবিন্দকে গুলি করে মেরে ফেলে, যাতে পুলিশ তাদের ব্যাপারে কোনো কিছুই না জানতে পারে। এরপর শর্মা গৌরবকে তার অফিসে ডাকে। গৌরব তাকে বলে, আপনি আমাকে লালবাজারেই পোস্টিং করে দিন। শর্মা তাকে রুবির কেসের ব্যাপারে জিজ্ঞেস করে। গৌরব বলে, আমি কিভাবে জানবো? শর্মা তাকে বলে, আমার টেবিলে কেউ সিমেন্ট স্যাম্পল রেখে গিয়েছিল, কেউ সেটা বদলে সেটাতে পানি ভরে দিয়েছিল। তুমি কি জানো পোটেনশিয়াল খুনি কে হতে পারে? গৌরব বলে, আমার মনে হয় আপনার লালবাজারেরই কেউ করেছে। এখানে গৌরব আসলে ইনডিরেক্টলি সুরঞ্জনকেই টার্গেট করছিল। গৌরব চলে যাওয়ার পর শর্মা সুরঞ্জনকে তার কেবিনে ডাকে আর গাড়িতে খুন হওয়া ছেলেদের কেসের ব্যাপারে জিজ্ঞেস করে। সুরঞ্জন বলে, আমার মনে হয় আজই এই কেসটা সলভ হয়ে যাবে। এখানে শর্মা রুবির কেসের ব্যাপারে বলে, আমি কিছু বুঝতে পারছি না কি হচ্ছে। এখানে সুরঞ্জন বলে, একজন উইটনেস তো ছিল। শর্মা বলে, তুমি কিভাবে জানলে? তুমি কি ওয়াটগঞ্জের কেস নিয়ে কাজ করতে চাইছো? সুরঞ্জন তখন মানা করে দেয়। শর্মা এরপর সুরঞ্জনকে রুবির মৃত্যু এবং লাশ গুম হওয়ার পুরো কাহিনীটা খুলে বলে। সুরঞ্জন এসব আগে থেকেই জানত, কিন্তু সে এটা শর্মাকে বলে না, কারণ শর্মা চায় না ওয়াটগঞ্জের কোনো কেস নিয়ে সুরঞ্জন কাজ করুক। 3 বছর আগে ওয়াটগঞ্জে আবিদার মৃত্যুর ঘটনার পর থেকেই তার ওপর এনকোয়ারি বসানো হয়েছিল। মূলত এই কারণেই শর্মা সুরঞ্জনকে ওয়াটগঞ্জ থেকে দূরে রাখার চেষ্টা করছিল, কিন্তু সুরঞ্জন তো শর্মাকে না জানিয়ে ওয়াটগঞ্জের কেসের ব্যাপারে কাজ করছিল। শর্মা এখানে তার টেবিলে রাখা সিমেন্ট স্যাম্পলের ব্যাপারেও বলে, যেটা কিনা সুরঞ্জনই রেখে গিয়েছিল। কিন্তু সিমেন্টের জায়গায় যে পানি ছিল এই ব্যাপারটা সুরঞ্জন জানত না। এরপর আমরা দেখি সাবির গোবিন্দর লাশ ইনভেস্টিগেট করতে যায়। সেখানে একজন লোক সাবিরকে অনেক কথা শোনায়, কারণ সে কোনো কেসই সলভ করতে পারছিল না। এদিকে সুরঞ্জন খুন হওয়া ছেলেদের ব্যাপারে রিসার্চ করে জানতে পারে যে তাদের খুনি একজনই, আর খুনির সাথে তাদের সোশ্যাল মিডিয়াতে পরিচয় হয়েছিল। সুরঞ্জন এর জন্য সাইবার ল্যাবের সাহায্য নিতে চায়। তখন মীরা বলে, রিজু অনেক কিছু পারে, তাই সেও এই কেসে যুক্ত হতে চায়। সুরঞ্জন সাইবার ল্যাবের মনোজকে ইনফর্ম করতে বলে দেয়। এরপর মনোজ আর রিজু মিলে একসঙ্গে সোশ্যাল মিডিয়াতে ওই ছেলেগুলোর অ্যাকাউন্ট হ্যাক করে। সেখানে তারা ব্যাক গিয়ার নামের একটা ছেলের অ্যাকাউন্ট খুঁজে পায়। তারা সুরঞ্জনকে এটার ব্যাপারে জানিয়ে দেয় এবং সেখান থেকে তারা কিলারের ল্যাপটপের আইপি অ্যাড্রেসও বের করে ফেলে। রাতের বেলা ফারজানা ফারুকের সঙ্গে দেখা করতে যায়। ফারজানা তাকে বলে যে গোবিন্দকে মেরে ফেলেছে। ফারুক বলে, স্যার আমাদের থেকে রিপোর্ট নিয়ে লালবাজারে লিক করে দিয়েছে। ফারজানা বলে, সে কেন লিক করবে? ফারুক বলে, তাহলে কে করেছে? এরপর সে আবারও বলে, আমার এসব ভালো লাগছে না, এসব খুব বেশি রিস্কি হয়ে যাচ্ছে। তখন ফারজানা বলে, অকারণে কেন এত ভয় পাচ্ছ?
গোবিন্দকে তারা আগে থেকেই চিনত। তাদের কথাই তো গোবিন্দ মর্গ থেকে লাশ সরিয়েছিল। আমরা আমাদের মুখ বন্ধ রাখলে তারা কিছুই জানতে পারবে না। ফারুক বলে, আমি এসব কেন করছি? আমার এতে কি লাভ? ফারজানা বলে, কি বলছো? তোমার কি কিছুই মনে নেই? এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় গাজীর লোকেরা 15 বছর আগে অকারণেই ফারুকের বাবা মাকে তার আর ফারজানার সামনেই মেরে ফেলেছিল। আর সেই কেস ইনভেস্টিগেশন করতে এসেছিল সুরঞ্জন। কিন্তু কেউই সেখানে গাজীর বিরুদ্ধে ভয়ে কোনো সাক্ষী দেয় না। সেখানেই সুরঞ্জনের সঙ্গে ফারুক আর ফারজানার পরিচয় হয়। ফারজানার বাবা ফারুককে নিজের সঙ্গে রেখে দিয়েছিল, আর সুরঞ্জন লোন নিয়ে ফারুকের সব পড়াশোনার খরচ চালিয়েছিল। সুরঞ্জনের কারণেই ফারুক আজ ডক্টর হতে পেরেছে। সিন প্রেজেন্টে আসে। ফারুক বলে, লোনের অর্ধেকের বেশি আমি চুকিয়ে দিয়েছি। ফারজানা বলে, খুব ভালো, তুমি তোমার হিসেব নিজের কাছেই রাখো, আমি যাই। ফারজানা চলে যাওয়ার পর ফারুক বলে, আমি বেইমান নই ফারজানা। পরদিন সুরঞ্জন, আনিস, মীরা আর গৌরঙ্গ মনোজকে নিয়ে কিলারের আইপি অ্যাড্রেস ফলো করে একটা এলাকায় যায়। ওই এলাকায় নেমে সুরঞ্জন মীরা, আনিস আর গৌরঙ্গকে ভেতরে পাঠিয়ে দেয়। সেখানে একটা বাড়িতে গৌরাঙ্গ একটা ছেলেকে ল্যাপটপে কাজ করতে দেখে তাকে সন্দেহ করে। সে সুরঞ্জনের অনুমতি নিয়ে ভেতরে ঢুকে যায়। কিছুক্ষণ পর সেখানে সুরঞ্জন সহ বাকিরা সবাই চলে আসে। তারা ছেলেটার ল্যাপটপ চেক করে, কিন্তু এই ছেলেটা কিলার ছিল না। ছেলেটা সুরঞ্জনকে জিজ্ঞেস করে, আপনারা কি খুঁজছেন? সুরঞ্জন বলে, এখান থেকে কেউ কম্পিউটারে লগ ইন করে ক্রাইম করছে। ছেলেটা বলে, পাশের গলিতে একটা সাইবার ক্যাফে আছে, আপনারা সেখানে যেতে পারেন। এরপর ছেলেটা তাদেরকে সেই সাইবার ক্যাফেতে নিয়ে যায়। সেখানে ওই কিলার একটা কম্পিউটারে কাজ করছিল। কিলার তাদেরকে দেখে ভয়ে দ্রুত সেখান থেকে বের হয়ে যায়। কিলার তাদের সামনে দিয়েই বের হয়। যাওয়ার সময় তার গৌরঙ্গের সঙ্গে ধাক্কাও লাগে, কিন্তু গৌরঙ্গ তাকে খেয়াল করে না। ভেতরে গিয়ে মনোজ চেকিং করে। সেখানে ম্যানেজার বলে, এখানে তো সব স্টুডেন্টরা কাজ করে। সেখানে বাকি সব স্টুডেন্টরা থাকলেও ওই কিলারের সিটটা ফাঁকা ছিল। এটা দেখে সুরঞ্জনের মনে একটু সন্দেহ হয়। মনোজ ওই কম্পিউটার চেক করে জানতে পারে এই কম্পিউটার দিয়ে কিলার ভিকটিমদেরকে ট্র্যাপ করছিল। তবে সেটা দেখে তারা খুশি হওয়ার বদলে একটু হতাশ হয়ে পড়ে, কারণ এই প্রথম তাদের চোখের সামনে দিয়ে কোনো কিলার পালিয়ে গেছে। সুরঞ্জন বলে, এবার আমাদেরকে অন্যরকম কিছু ট্রাই করতে হবে। আমাদের এই ভুলের শাস্তি অন্য একজন নিরপরাধ মানুষকে দিতে হবে। এরপর আমরা রাতের বেলা ওই কিলারকে আবারও আরেকজনকে খুন করতে দেখি। কিলার ছেলেটাকে খুন করে তার গাড়িতে একটা স্মাইল ইমোজি লাগিয়ে রেখে চলে যায়। গৌরাঙ্গ পুলিশ ফোর্স নিয়ে রাস্তায় সব গাড়ি চেকিং করতে শুরু করে। মীরাও বিভিন্ন ক্যাফেতে খোঁজ নিতে থাকে। পরদিন মীরা সুরঞ্জনকে বলে, আমি কাল সল্ট লেকের সমস্ত ক্যাফেতে এনকোয়ারি করেছি এবং সেখান থেকে একটা লিডও পেয়েছি। সেখানে একটা লোক আসে যার কাছে একটা বড় ব্যাগ থাকে। ওই লোকটা শুধু ছেলেদের সঙ্গেই দেখা করতে আসে সেখানে। ক্যাফের ওয়েটার সেখানে প্রথম ভিকটিম রজতকেও আইডেন্টিফাই করেছে। দুর্ভাগ্যবশত ওই ক্যাফের সিসিটিভি 1 মাস ধরে কাজ করছে না। আমাদের এখন এমন একজনকে খুঁজতে হবে যে ইয়াং আর গুড লুকিং, যাতে তার ছবি এই সাইটে আপলোড করে আমরা কিলারকে ট্র্যাপ করতে পারি। সুরঞ্জনের কাছে এই আইডিয়াটা বেশ ভালো লাগে, তাই সে দ্রুত এই আইডিয়া অনুযায়ী কাজ শুরু করে দিতে বলে। তখন আনিস বলে, আমি একজনকে চিনি, আমাকে একদিন সময় দিন, সেই কাজ করতে রাজি হয়ে যাবে। আনিস এই কাজের জন্য সাবিরকে বেছে নেয়। সে সাবিরকে একজন হোমোর মতো তৈরি করে দেয়। এদিকে শর্মা সুরঞ্জনকে বলে, কাল আরও একটা খুন হয়েছে, এখন কি করবে? সুরঞ্জন বলে, আজকালের মধ্যেই খুনিকে ধরে ফেলব। সুরঞ্জন এখানে রুবির কেসের ব্যাপারে শর্মাকে জিজ্ঞেস করে। শর্মা বলে, তুমি এই কেসে ঢুকো না। রাতের বেলা সাবিরের মাধ্যমে সুরঞ্জনের টিম খুনিকে ট্র্যাপ করে। সাবির রেডি হয়ে ক্যাফেতে কিলারের সাথে দেখা করতে যায়। কিছুক্ষণ পর কিলার একটা ব্যাগ নিয়ে ওই ক্যাফেতে তার সঙ্গে দেখা করতে আসে। ততক্ষণে মীরা আর সুরঞ্জনও ওই ক্যাফেতে চলে আসে আর তাদের উপর নজর রাখতে থাকে। কিলার সাবিরকে নিয়ে তার গাড়িতে করে যেতে থাকে। মীরা আর সুরঞ্জনও তাদেরকে ফলো করে। কিলার সাবিরের গাড়িটা একটা ফাঁকা জায়গায় নিয়ে যায়। এরপর সে সাবিরকে ক্লোরোফর্ম দিতে যায়, কিন্তু তখনই সাবির কিলারকে হিট করে। এখানে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। তখন মীরা আর সুরঞ্জন বন্দুক নিয়ে সাবিরের কাছে আসতে থাকে। কিলার গাড়ি থেকে বেরিয়ে পালাতে যায়, কিন্তু সুরঞ্জন তাকে ধরে ফেলে। এরপর গৌরঙ্গ এসে ওই কিলারকে অ্যারেস্ট করে নিয়ে যায়। তারপর সাবির, মীরা আর সুরঞ্জন সেলিব্রেট করার জন্য একটা ক্যাফেতে যায়। তখন রিজু মীরাকে কল করলে মীরা তার সঙ্গে কথা বলার জন্য বাইরে চলে যায়। সুরঞ্জন তখন সাবিরকে ওয়াটগঞ্জের রুবির কেসের ব্যাপারে জিজ্ঞেস করে। সুরঞ্জন বলে, তোমার কি মনে হয় রুবির বডি মর্গ থেকে কে সরিয়েছে? সাবির বলে, আমার মনে হয় এতে গাজীর হাত আছে। গোবিন্দ নামের এক টেম্পোওয়ালাকে আজ সে মেরে ফেলেছে। আমার মনে হয় রুবির খুনিকে যারা চেনে ওরা তাদেরকে মেরে ফেলছে। ফারজানা নামের একটা মেয়ে আছে, সেও হয়তো রুবির ব্যাপারে জানে, তাকেও হয়তো তারা মেরে ফেলবে। এরপর সাবির বাড়িতে গেলে নাফিসা তার শরীরে ক্লোরোফর্মের গন্ধ পেয়ে তাকে জিজ্ঞেস করে, তুমি কোথায় গিয়েছিলে? সাবির বলে, খুনিকে ধরতে গিয়েছিলাম। এটা শুনে নাফিসা বলে, খুনিকে ধরার জন্য এসি তোমাকে ইউজ করেছে? তোমার যদি কিছু হয়ে যেত তাহলে? সাবির বলে, আমি জানতাম সে ক্লোরোফর্ম দিতে আসবে, এরপর আমি তাকে মেরেছি। এদিকে ফারজানা আজ রাতে তার বাড়িতেই থাকে। ফারজানা গোবিন্দর মৃত্যু নিয়ে অনেক চিন্তিত ছিল।
সে রুবি আর গাজীর ব্যাপারে সবকিছুই জানত, তাই এবার তার নিজের জীবন নিয়েও খুব ঝুঁকি ছিল। গাজী রাতে শওকতকে রেড লাইট এরিয়াতে ফারজানাকে মারার জন্য পাঠায়, কিন্তু আজ ফারজানার ঘরে লায়লা নামের অন্য একটা মেয়ে ছিল। শওকত তাকে ফারজানা ভেবে মেরে ফেলে। পরদিন লায়লার লাশ তদন্ত করার জন্য সাবির সেখানে যায়। সাবির সেখানে একটা মেয়েকে ফারজানার ব্যাপারে জিজ্ঞেস করলে মেয়েটা বলে ফারজানা তার বাড়িতে গেছে। এরপর ওই মেয়েটা সাবিরকে ফারজানার বাড়িতে নিয়ে যায়। সাবির সেখানে ফারজানাকে খুঁজে পায় না, কিন্তু সে ফারজানার বাবাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। গত রাতে এখানে শওকত ফারজানাকে খুঁজে না পেয়ে ফারজানার বাবাকে মেরে চলে গিয়েছিল। গাজী যখন জানতে পারে শওকত ফারজানাকে না পেয়ে অন্য একজনকে মেরেছে, তখন সে শওকতের ওপর অনেক রেগে যায়। এদিকে সাবির আর মনসুর গৌরবের গাড়িতে করে কোথাও যাচ্ছিল। এখানে গৌরব তাকে বলে যে রুবির খুনিকে চেনে তাকেই মেরে ফেলা হচ্ছে। রুবির বাচ্চার বাবা কে সেটা সে জানতো, তাই তাকে খুন করা হয়েছে। আসলাম এই ব্যাপারে জানতো, তাই তাকেও খুন করা হয়েছে। ফারজানাও এই ব্যাপারে জানতো, তাই তাকেও মারতে গিয়েছিল, কিন্তু ভুল করে লায়লাকে মেরে ফেলেছে। এদিকে আমরা ফারজানাকে সুরঞ্জনের বাড়িতে দেখতে পাই। গত রাতে সুরঞ্জন ফারজানাকে কল করে সাবধান করে দিয়েছিল, যার ফলে ফারজানা সুরঞ্জনের বাড়িতে এসেছিল। ফারজানা জানতো তার বাবাকে মেরে ফেলা হয়েছে, এজন্য সে অনেক আপসেট ছিল। তখন সুরঞ্জন তাকে বলে তুমি আমাদের সাথেই থাকবে, তোমার কোনো সমস্যা হবে না। ফারজানার সামনে সুরঞ্জনের ছবি দেখে সেটা হাতে নেয় আর অতীতের একটা ঘটনা ভাবতে থাকে। সিন এখান থেকে ফ্ল্যাশব্যাকে যায়। গাজী মেয়েদেরকে ধরে এনে বিক্রি করে দিত। এক রাতে সুরঞ্জন গাজীর বাড়ি থেকে অনেকগুলো মেয়েকে উদ্ধার করেছিল। ওই মেয়েদের মধ্যে ফারজানাও ছিল। সুরঞ্জন ফারজানাকে হাত ধরে টেনে বের করে এনেছিল, আর তাকে এসবে সাহায্য করেছিল ফারজানার বাবা। তাদের পালানোর সময় হঠাৎ কেউ ফারজানার বাবার পায়ে গুলি করে। ফারজানা তার বাবার কাছে ছুটে যেতে চায়, কিন্তু সুরঞ্জন তাকে বাইরের দিকে ঠেলে দিয়ে তাকে পালাতে বলে। ফারজানা তখন পালাতে গিয়ে সেখানে গৌরবকে দেখতে পায়। এখানেই এই সিরিজের সবচেয়ে বড় টুইস্ট রিভিল হয়। আসলে গৌরবই গাজীর সঙ্গে যুক্ত ছিল। এই গৌরবই ফারজানার বাবার পায়ে গুলি করেছিল। গৌরব সুরঞ্জনের দিকে গুলি ছুটতে থাকে, কিন্তু সুরঞ্জন তাকে দেখতে পায় না। পরদিন গাজী তার লোকজনের ওপর গোলাগুলির জন্য সুরঞ্জনকে দায়ী করতে থাকে, কিন্তু সুরঞ্জন তো কোনো গুলি চালায়নি, গুলি তো গৌরব চালিয়েছিল। তবে গাজী এখানে সুরঞ্জনকে ফাঁসিয়ে দেয়, আর গাজী মন্ত্রীর সঙ্গে কথা বলে সুরঞ্জনকে ওয়ার্ডগঞ্জ থেকে লালবাজারে ট্রান্সফার করিয়ে দেয়। সিন প্রেজেন্টে আসে। ওই দিন গৌরবের গুলি চালানোর কারণেই ফারজানার বাবা পঙ্গু হয়ে গিয়েছিল, আর গৌরবের কারণেই তার বাবা আজ মারা গেছে। এজন্য ফারজানা বলে আমি অবশ্যই প্রতিশোধ নেব। পরদিন মায়া ফারজানাকে তার জীবনের গল্প বলতে বলে। ফারজানাও তখন তার গল্প বলতে শুরু করে। ফারজানা বলে যখন গাজীর বাড়ি থেকে আমাকে উদ্ধার করা হয়েছিল, তখন মহল্লার সবাই এটা জেনে গিয়েছিল, যার ফলে আমার অনেক বদনাম হয়ে গিয়েছিল। তখন কেউ কোনো কাজও দিচ্ছিল না। এরপর আমি নিজেই কাজের জন্য গাজীর কাছে ফিরে যাই। এখানে সিন ফ্ল্যাশব্যাকে যায়। আমরা দেখি শাবানা ফারজানাকে গাজীর কাছে নিয়ে যায় এবং গাজী প্রথম ফারজানার সম্মানহানি করে। এরপর শাবানা তাকে মুন্সিগঞ্জে নিয়ে আসে। সেখানেই তার রুবির সাথে পরিচয় হয়। ফারজানা বলে রুবি আমার মতোই ছিল, কিন্তু তার স্বপ্নগুলো অনেক বড় বড় ছিল। রুবির কাছে যে ধনী লোকটা আসতো তাকে শুধু শাবানাই ভালোভাবে চিনত। রাতের বেলা সুরঞ্জন মায়ার সঙ্গে হোটেলের রুমে ছিল। হঠাৎ ঘুম থেকে উঠে অস্থির হয়ে সুরঞ্জন মায়াকে বলে ফারজানা বিপদে পড়েছে, সে এখানে সেফ নয়। সুরঞ্জন রুম থেকে বের হয়ে তার বাড়িতে যেতে থাকে। সুরঞ্জন বাড়িতে গিয়ে দেখে গাজী ফারজানাকে মেরে ফেলেছে। এটা দেখে সে অনেক আপসেট হয়ে যায়। মায়াও কিছুক্ষণ পর সেখানে যায়। সুরঞ্জন ফারজানার লাশ কভার করে রেখেছিল। সুরঞ্জন অনেক চুপচাপ ছিল। তখন মায়ার ফোনে আরএস কল করে। এটা দেখে সুরঞ্জন তাকে বলে রাজপাল সিং তোমাকে কল করেছে। রেশমি সেন বলে তোমার কোনো কলিগ নেই, তাই না? এসব শুনে মায়া অনেক অবাক হয়ে যায়। সে সুরঞ্জনকে জিজ্ঞেস করে তুমি এসব জানতে? সুরঞ্জন বলে 3 বছর আগে ওই প্রেস মিটে তোমাকে রাজপালই পাঠিয়েছিল, তাই না? মায়া বলে তুমি 3 বছর ধরে সবকিছু জানতে? সুরঞ্জন আবার বলে আমি তোমাকে বলিনি, কারণ আমি তোমাকে ভালোবাসতাম। মায়া তখন সুরঞ্জনের ভয়েস রেকর্ড ডিলিট করে দেয়। মায়া বলে ফারজান অনেক সাহসী ছিল। যদি আমার মেয়েটা এমন হতো তাহলে আমার অনেক গর্ব হতো। মেয়ের কথা শুনে সুরঞ্জন অনেক অবাক হয়, কারণ সে মায়ার মেয়ের ব্যাপারে কিছুই জানতো না। সুরঞ্জন মায়াকে তার মেয়ের ব্যাপারে জিজ্ঞেস করলে মায়া তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। আনিস শর্মাকে ফোন করে ফারজানার খুনের ঘটনা জানিয়ে দেয়। শর্মা তখন পালকেও ইনফর্ম করে দেয়। পরদিন এই নিউজটা চারদিকে ছড়িয়ে পড়ে। সুরঞ্জনের বাড়িতে গৌরাঙ্গ আর আনিস বসেছিল। তার বাড়িতে একটা প্রস্টিটিউট খুন হয়েছে, তাই এই বিষয়টা জনগণ সাধারণভাবে নেয় না। সবাই ভাবতে শুরু করে সুরঞ্জনের সাথে হয়তো ফারজানার কোনো সম্পর্ক ছিল। সুরঞ্জনই হয়তো তাকে খুন করেছে। ফারজানা যেহেতু ওয়ার্ডগঞ্জের ছিল, তাই সাবিরের ওপর এই কেসের দায়িত্ব আসে। গৌরাঙ্গ আর আনিস শর্মার সঙ্গে দেখা করতে যায়। শর্মা বলে এবার বডি তার বাড়িতে পাওয়া গেছে, তাকে তো অ্যারেস্ট করতেই হবে। গৌরাঙ্গ বলে কোনো স্পেশাল পাওয়ার ব্যবহার করে আজকের দিনটা তাকে বাড়িতেই থাকতে দিন।
তাকে জেলে ঢোকালে বিষয়টা খুব আজব দেখাবে। আনিস বলে, আমরা জানি সে কিছুই করেনি। শর্মা বলে, ২০ বছর ধরে আমি তাকে বাঁচিয়ে আসছি, এর থেকে বেশি আর বাঁচাতে পারবো কিনা জানি না। গৌরাঙ্গ বলে, আমরা তো আছি, ২৪ ঘন্টা দিন, আমরা আসল খুনিকে ধরে ফেলব। এরপর আমরা দেখি গৌরব সাবিরকে বলে, সুরঞ্জন সেন রুবিকে প্রেগনেন্ট করে এরপর তাকে মেরে তার বডি গায়েব করে দিয়েছে। সে আসলামকেও মেরে ফেলেছে, হয়তো শাবানাকেও মেরে ফেলেছে, ফারজানাকেও নিজের কাছে রেখেছিল কিছুদিন এনজয় করার জন্য, কিন্তু মায়া এটা জানতে পেরে যাওয়াতে তাকেও মেরে ফেলেছে, কিন্তু বডিটা গুম করতে পারেনি। সাবির বলে, তাহলে পোস্টমর্টম রিপোর্ট? তখন গৌরব বলে, সুরঞ্জন সেন গভীর জলের মাছ, আমি তাকে বহু বছর ধরে চিনি, সে কাউকে ভয় দেখানোর জন্য এসব করেছে। অনেক সহ্য করেছি, এবার শেষ জিত আমার হবে। মনসুর গৌরবকে বলে, সে তো আপনার সাথেও বেয়াদবি করেছিল। সাবির অনেক রেগে গিয়ে মনসুরকে বলে, এখানে সিনিয়ররা কথা বলছে, মাঝখানে কথা বলার কোনো প্রয়োজন নেই। এরপর গৌরব শর্মার কাছে গিয়ে বলে, আপনি এখনও সুরঞ্জনকে অ্যারেস্ট করেননি? আরও একটা কেস পেয়েছি যেখানে আপনিও জড়িত আছেন। গৌরব তখন সেখানে ডিলাক্স হোটেলের রিসিপশনিস্টকে নিয়ে আসে। শর্মা তাকে দেখে বলে, পাল তোমার লোক? গৌরব বলে, পাল যদি সাক্ষী দিয়ে দেয় তাহলে আপনিও জেলে যেতে পারেন। শর্মা বলে, গৌরব তুমি কিন্তু এটা ঠিক করছো না। এটা শুনে গৌরব হাসতে থাকে। পাল আসলে গৌরবেরই লোক ছিল, এজন্য সে রিসিপশনিস্টকে টাকা দিয়ে কলকাতা থেকে সরিয়ে দিয়েছিল, কিন্তু গৌরব এসব কেন করছে তা কিছুক্ষণ পরেই জানা যাবে। এদিকে একজন কনস্টেবল এসে সাবিরকে জানিয়ে দেয় যে গোবিন্দর খুন হওয়ার আগে মনসুর গোবিন্দকে হুমকি দিতে গিয়েছিল। এটা শুনে সাবিরের মনসুরের ওপর সন্দেহ হয়। সাবির মনসুরকে আলাদা একটা জায়গায় নিয়ে গিয়ে বলে, তুই গাজির টাকা খাস তাই না? গোবিন্দকে হুমকি দিতে গিয়েছিলি তুই? তোকে কে সেখানে পাঠিয়েছিল? কে গোবিন্দকে মেরেছে? মনসুর এই সব কিছু অস্বীকার করে আর বলে সে কিছুই জানে না। তখন সাবির তাকে অনেক মারধর করে। মনসুর তখন বলে, তারা আমাকে মেরে ফেলবে। সাবির তখন বলে, তুই না বললে আমি তোকে মেরে ফেলবো। মনসুর তখন শওকতের নাম বলে দেয়। এরপর আমরা হোমিসাইড ডিপার্টমেন্টের সবাইকে আসল খুনিকে ধরার জন্য প্ল্যান করতে দেখি। এদিকে সাবির গৌরবকে কল করে জানিয়ে দেয় যে ফারজানার বডি মর্গ থেকে মিসিং হয়ে গেছে। এরপর আমরা বোরকা পরা একটা মহিলাকে দেখতে পাই। সে একটা মেয়েকে নিয়ে গাজীর কাছে যায়। ওই মেয়েটাও বোরকা পরাই ছিল। ওই মেয়েটা আসলে মীরা ছিল। মহিলাটা মীরাকে গাজীর রুমে নিয়ে যায়। মীরা আসলে এখানে প্ল্যান করে এসেছিল। তো সেই প্ল্যান অনুযায়ী কিছুক্ষণ পর আনিস আর রিজু একটা ট্রাকে করে একটা নতুন ফ্রিজ নিয়ে গাজীর বাড়ির সামনে আসে। এদিকে গাজী যখন মীরার কাছে আসে, মীরা তখন তার দিকে বন্দুক ধরে। গাজী মীরার সৌন্দর্যে একেবারে পাগলই হয়ে গিয়েছিল, তাই সে কোনো রিয়াক্ট করতে পারে না। এদিকে আনিস আর রিজু শওকতের রুমে গিয়ে তাকে বাইরে বের করে নিয়ে আসে, আর অন্যদিকে মীরা গাজীকে বের করে আনে। রিজু শওকতের রিভলভারটাও বের করে নিয়ে আসে, যেটার মাধ্যমে সে লায়লা আর ফারজানাকে খুন করেছিল। ভেতর থেকে গাজীর লোকেরা ওই বোরকা পরা মহিলাকেও বের করে আনে, যে মীরাকে এখানে এনেছিল। গাজী তার মুখের নিকাব খুলে ফেলে। ওই মহিলাটা আর কেউ নয়, শাবানা ছিল। শাবানাও আগে গাজীর সাথেই কাজ করত। গাজী মীরাকে বলে, কি ভেবেছিলে একে বেঁধে রেখে আমার বিরুদ্ধে সাক্ষী দেওয়াবে? এরই মাঝে শওকত রিজু আর আনিসের বন্দুক কেড়ে নিয়ে তাদের দিকে বন্দুক তাক করে। গাজী মীরাকে জোর করে রুমে নিয়ে যেতে থাকে। তখনই রিজু আর আনিসের জন্য ট্রাক থেকে আনা ফ্রিজের প্যাকেট ছিঁড়ে সুরঞ্জন বেরিয়ে আসে। সে কোনো কিছু না ভেবেই এক নাগাড়ে গুলি ছুড়তে শুরু করে। সুরঞ্জন গাজীর কিছু লোককে মেরে ফেলে। রিজু আর আনিস শওকতকে অ্যারেস্ট করে নেয়, কিন্তু এসবের মাঝে গাজী আড়ালে লুকিয়ে পড়ে। তখন সুরঞ্জন মীরা, শাবানা, রিজু, আনিস আর শওকতকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সে পুরনো একটা গ্যারেজে যায়। সেখানে সাবির আর মনসুর এসে সুরঞ্জনকে বলে, সবকিছু রেডি। তখনই গৌরব সেখানে এসে সুরঞ্জনকে বলে, আমার এলাকা থেকে বডি চুরি করার দায়ে আমি তোমাকে গ্রেফতার করছি। সুরঞ্জন বলে, কার বডি? গৌরব বলে, ফারজানার বডি। সুরঞ্জন বলে, তাহলে ওটা কে? তখন সেখানে ফারজানাকে নিয়ে আসা হয়। ফারজানা গৌরবকে বলে, আপনি কি আমাকে খুঁজছেন? আমি তো বেঁচে আছি। আমার মনে আছে আপনি আমার বাবার পায়ে গুলি চালিয়েছিলেন। শওকত আমাকে মারতে এসেছিল, কিন্তু লায়লাকে মেরেছে। এরপর সে স্যারের বাড়িতে ঢুকে আমাকে গুলি করেছিল, কিন্তু আমি তো আপনাকে না মেরে মরবো না স্যার। তখন সেখানে শর্মাও চলে আসে। এসব কিছু সুরঞ্জনেরই প্ল্যান ছিল, আর এতে সাবির আর শর্মাও তাকে সাহায্য করেছিল। গৌরব রেগে গিয়ে সাবিরকে বলে, তুমি সবকিছু জানতে? তুমি ভুল ইনফরমেশন দিয়ে আমাকে ফাঁসিয়েছ। রিজু তখন শর্মাকে শওকতের রিভলভার দেয়। আনিস বলে, এটা দিয়েই শওকত কাল ফারজানাকে মারতে গিয়েছিল, কিন্তু এই গুলিটা ফারজানার কাজ ছুঁয়ে বেরিয়ে গেছে। সেখানে ফারুকও এসেছিল। ফারুক বলে, স্যার আমাকে কল করেছিল। সে আরো বলে, সাবির সাহেব আমাকে সাহায্য করেছিল, আর আমি লায়লার বডি মর্গ থেকে বের করে ফারজানার বডির জায়গায় লায়লার বডি রেখে ফারজানাকে নিয়ে এসেছিলাম। এসব দেখে গৌরব বলে ওঠে, আমার এসবের সাথে কোনো কানেকশন নেই। সুরঞ্জন গৌরবকে বলে, এসব খুন তোমার কারণেই হয়েছে। এখানে এই সিরিজের সবচেয়ে বড় টুইস্টটা রিভিল হয়। আসলে গৌরবে ছিল এই সমস্ত খুনের আসল মাস্টার মাইন্ড।
সুরঞ্জন এখানে গৌরবের খুনের সব সত্যি বলতে শুরু করে। সুরঞ্জন গৌরবকে বলে, তুমি রুবিকে মেরেছ, তার পেটে তোমার বাচ্চা ছিল, তোমার উপর আমার নজর শুরু থেকেই ছিল, কিন্তু লালবাজারে আমি কিছু করতে চাইলে আমার প্রমাণ দরকার ছিল। তোমার কথায় শওকত রুবির লাশ ওয়াটগঞ্জে নিয়ে গিয়েছিল, আর সেখানে সে শাবানার সাথে মিলে তাকে ফাঁসিতে ঝুলিয়েছিল। এরপর সাবির যখন মর্গে গিয়েছিল, তুমি তখন ভয় পেয়ে রুবির লাশ পানিতে ফেলে দিয়েছিলে, কিন্তু আমি পোস্টমর্টমের জন্য ফারজানা আর গোবিন্দের সাহায্যে বডি পানি থেকে উঠিয়ে নিয়েছিলাম। তুমি সাবিরকে ভয় দেখানোর জন্য সানাকে কিডন্যাপ করেছিলে। মনসুর সবকিছু জানত। আসলাম কোনো কিছুই বলেনি, তবুও তুমি তাকে মেরে ফেলেছ। ফারজানা ফারুকের থেকে পোস্টমর্টম রিপোর্ট আর রুবির বডি থেকে কালেক্ট করা তোমার সিমেন্ট স্যাম্পল আমাকে দিয়েছিল। আমি সেটা ডিসি শর্মার কাছে পৌঁছে দিয়েছিলাম, যাতে তুমি জানতে পারো এই কেস লালবাজারে পৌঁছে গেছে। কিন্তু তোমার লোক পাল সেই সিমেন্ট স্যাম্পল চেঞ্জ করে পানি ভরে দিয়েছে। এরপর ডিসি শর্মা আনিসকে ওয়াটগঞ্জে পাঠায়। সেখানেও কিছু গন্ডগোল ছিল। পোস্টমর্টমের ব্যাপারে শুনে তুমি শওকতকে তার বডি খুঁজতে পাঠালে, কিন্তু বডি তুমি খুঁজে পাওনি, যার ফলে শওকত গোবিন্দকে মেরে ফেলে। সুরঞ্জন আরও বলে, আমি শাবানাকে এখান থেকে সরিয়ে দিয়েছিলাম, কারণ সে তোমার নেক্সট টার্গেট ছিল। তোমার জন্য সে একজন ইম্পর্টেন্ট উইটনেস ছিল। তুমি ফারজানাকে মারার জন্য লোক পাঠিয়েছিল, কিন্তু সে ভুল করে লায়লাকে মেরে ফেলেছিল। ওই রাতে ফারজানা তার বাড়িতেই ছিল, তবে সে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। তোমার লোক এতে রেগে গিয়ে ফারজানার বাবাকে গলা টিপে মেরে ফেলে। গৌরব এসব শুনে হেসে বলে, আমার বিরুদ্ধে তোমার কাছে কোনো প্রমাণ নেই, কারণ শওকত আর মনসুর যা করেছে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আর রুবিকে তো আমি চিনিও না। যেহেতু প্রমাণ নেই, সেহেতু কোনো সাক্ষীও নেই। সুরঞ্জন বলে, প্রুফ আছে। যাকে তুমি দুনিয়াতে আসতেই দাওনি সেই হচ্ছে প্রমাণ। তখন ফারজানা রুবির পেটের বাচ্চাকে একটা বয়ামে করে নিয়ে আসে আর বলে, এই বাচ্চাই তার মায়ের খুনিকে চিনিয়ে দেবে। ফারজানা রুবির লাশটাকে পানি থেকে তুলে তার বাচ্চাটাকে বের করে সংরক্ষণ করেছিল। এটাই ছিল গৌরবের বিরুদ্ধে একটা পোক্ত প্রমাণ। গৌরব রেগে গিয়ে সুরঞ্জনকে গুলি করতে যায়। তখন সেখানে থাকা সব অফিসাররা গৌরবকে গান পয়েন্টে নিয়ে নেয়। এদিকে আমরা দেখি রাজপাল সিং এর লোকেরা মায়ার বাচ্চাকে নিয়ে আসে। মায়া তার বাচ্চাকে দেখে অনেক খুশি হয়। বাচ্চাটা মায়ের কাছে ছুটে যাচ্ছিল, তখনই বাইকে করে দুজন লোক এসে বাচ্চাটাকে তুলে নিয়ে চলে যায়, আর রাজপাল মায়াকে গুলি করে সেখান থেকে চলে যায়। তবে এখানেও রাজপালের মুখ দেখানো হয় না। পরের সিনে আমরা দেখি সুরঞ্জন সবাইকে নিয়ে ফিরে যাচ্ছিল। তখনই কিছু লোক তাদের উপর গুলি চালাতে শুরু করে। সুরঞ্জন সহ সবাই তাদেরকে মোকাবেলা করার জন্য তাদের দিকে গুলি চালায়। আর এই সবের মাঝে হঠাৎই একটা গুলি আনিসের গায়ে এসে লাগে। সুরঞ্জন আর রিজু তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। সেই সুযোগে ওই লোকটা মীরাকে গাড়িতে তুলে নিয়ে চলে যায়। সুরঞ্জন মীরার দিকে ছুটে যায়, কিন্তু লোকটা তাকে নিয়ে পালিয়ে যায়। সুরঞ্জন তখন বলে, এটাই শেষ নয়। তাহলে এরপরে কি হতে চলেছে? এই প্রশ্নটাকে সামনে রেখেই এই সিরিজটা এখানে শেষ হয়ে যায়। তবে এখনো কিন্তু অনেক রহস্যের জট খোলা বাকি। আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে এই রহস্যময় গল্পের পরবর্তী পার্ট নিয়েও খুব দ্রুতই আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।